তো মহারাজ দা, প্রথমে তোমাকে আমার চ্যানেলে ওয়েলকাম। তুমি যে এতটা ব্যস্ততার মধ্যে আমাকে একটা সময় দিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ সো মাচ মৈনাক, আমাকে ডাকার জন্য। আমি খুব স্পেশাল ফিল করছি আজকে আমাকে ওটে গেছে, এবং ওর চ্যানেলে বোধহয় ফার্স্ট টাইম এলাম, তো এটা খুব হ্যাঁ ভালোও দাদা। লাগে অ্যাকচুয়ালিতে। আর আরেকটা জিনিস খুব স্পেশাল, কারণ ও খুব শাকিব খানকে নিয়ে খবর অলওয়েজ স্টেটাস স্টোরি ইত্যাদিতে শো করতে থাকে। আমি যখন যেখান থেকে পাই ওর থেকেও খবর কিন্তু অনেক সময় নিয়ে থাকি। তো আমার খুব ভালো মানে খবর দাতা আর কি বলা চলে মৈনাক। পাঠায় না আমাকে, কিন্তু মানে স্টোরি ফোরি দেয় এত বেশি করে। ও কিন্তু শাকিব খানকে নিয়ে খুব ডেডিকেটেড, এবং ওর নাম্বারটা আমার সেভ করা আছে মৈনাক সাকিবিয়ান বলে। এই রিসেন্টলি ওরই একটা ভিডিও বানাচ্ছিলাম, বানিয়ে আমার আসতে ওকে বলেছিলাম একটা টাইমে, আর একটুখানি দেরি হলো। সরি ফর দ্যাট মৈনাক, তবে খুব ভালো কাজ করছো তুমি, চালিয়ে যাও। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। ওয়েলকাম দাদা। তো প্রথমে তোমাকে যে প্রশ্নটা করব, যে দেবদার ব্যাপারটা আসি। ধূমকেতু সিনেমাটা স্বাধীনতা দিবসে রিলিজ করছে, এই সিনেমাটাকে নিয়ে তোমার কি মতামত? কি মতামত বলতে, দেখো, স্বাধীনতা দিবসে রিলিজ করছে, আই হোপ সো যে অনেক হিন্দি ছবিও আছে। আমি সেটা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করছেন, ওয়ার 2 আছে, এই আছে, ওই আছে। দেখো, ওয়ার 2 কোথায় কি করবে আমার দেখার দরকার নেই, আমার জানারও দরকার নেই। কিন্তু ওয়ার 2 সামনেও একটা ধূমকেতু এসে প্রথমবারের জন্য বাংলা সিনেমা হিসেবে থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করেছে। এটা প্রথমবার বাংলা চলচ্চিত্রে। তো থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করা মানে সেটা প্রায় কয়েক কোটি টাকায় বিক্রি করেছে। এটা আমাদের বাংলা ছবির জন্য একটা অ্যাচিভমেন্ট, দেবদার জন্য একটা অ্যাচিভমেন্ট। আমার মনে হয় না ধূমকেতুর কোনো ক্ষতি হতে চলেছে। আর ধূমকেতু বক্স অফিসে দুরন্ত ব্যবসা করতে চলেছে। প্রথম দিকে যদি কিছু শো কমও পায়, কারণ এটা তো পশ্চিমবাংলা, এখানে মানতেই হবে এখানে হিন্দি ছবির একটা দাপট প্রথম দিকে থাকে হয়তো। কিন্তু এটা আমি বলে দিতে পারি যে সেটা সাস্টেনেবল হবে না। কারণ এটা দেবদার ছবি। সে শাহরুখ খানকে এই বাংলায় ডাঙ্কির সাথে সে লড়াই করে সে প্রধানের মতন ছবি ব্লকবাস্টার দিয়েছে। তাই তার আমার মনে হয় না ঋত্বিক রোশনকে ভয় পাওয়ার ব্যাপার রয়েছে, এবং থাকবেও। এবং ধূমকেতু যেহেতু এত বছর পুরনো একটা ছবি, পাবলিকেরও একটা প্রচন্ড প্রচন্ড এক্সাইটমেন্ট রয়েছে। এবং দেব শুভশ্রী জুটি, এখানে কিন্তু একা দেবদা নয়, এই জুটিটা শেষবারের জন্য হয়তো মেবি আমরা দেখতে পাবো। বা হয়তো দেব শুভশ্রী জুটিকে এত বছর বাদে দেখতে পাওয়া, এবং এই ছবিটা না এত বেশি করে মানুষের পছন্দের ছবি, এত বেশি করে মানুষ এটাকে সম্পর্কে একটু একটু করে খবর পেয়েছে, কিন্তু কিছুই দেখতে পায়নি। তো একটা অ্যান্টিসিপেশনও তৈরি হয়েছে এই ছবিটাকে নিয়ে। কৌশিক গাঙ্গুলির একটা আলাদা ফ্যান বেস আছে, সেটারও একটা দর্শক আছে, সেই জিনিসটাও কোথাও গিয়ে কাজ করবে। তো সব মিলিয়ে না আমার কোথাও গিয়ে মনে হয় যে মানে এই ছবিটার কোনো আটকানোর জায়গা নেই। থিয়েট্রিক্যাল রাইস এত দামে বিক্রি হয়েছে মানে এটা প্রথমবার বাংলা ছবিতে। এবং যে পরিমাণে হাইপ রয়েছে এই সিনেমাটাকে নিয়ে, আই হোপ সো যে এই সিনেমাটা ব্লকবাস্টার হতেই চলেছে। আমি জানি না ইন্ডাস্ট্রি হিট হবে কিনা, সেটা তো সময় বলবে। তো দাদা, দুর্গাপুজোতে দেবদার রঘু ডাকাত রিলিজ করছে, উইন্ডোজের রক্তবীজ 2। আমরা এই দুটো সিনেমা জানতাম দুর্গাপুজোর সব থেকে বড় সিনেমা, কিন্তু মানে মাঝপথে আমরা দেখছি যে দেবী চৌধুরানী, প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমা, সেটাও দুর্গাপুজোতে রিলিজ করছে। তো তোমার কি মনে হয় যে যে রক্তবীজ 2 বা রঘু ডাকাত, এই দুটোর সামনে কি দেবী চৌধুরানীর শো কম পাবে, বা সেই সিনেমাটা কি চাপে পড়তে পারে? হ্যাঁ দেখো, একটা জিনিস তো মানতেই হবে, আমরা হয়তো দেবী চৌধুরানীর টিমকে খুব দোষারোপ করছি যে কি দরকার ছিল এই টাইমে আসার। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, তারা 15ই আগস্ট টাইমটাকে টার্গেট করেছিল। কিন্তু ধূমকেতুকেও দোষ দেওয়া যায় না, এখানে কিন্তু কেউ কাউকে দোষ দিতে পারে না। ধূমকেতু এতদিন ধরে একটা প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছিল, তোমরা সবাই জানো। বায়োকম 18 এর সাথে একটা সমস্যা, জিও হটস্টারের সাথে একটা সমস্যা, রিসেন্টলি দেবদাও ইন্টারভিউতে বলেছেন। তো সেই সমস্যাকে, জটিলতাকে কাটিয়ে ওঠা গিয়েছে। সেটা কাটিয়ে ওঠা কবে যাবে সেটা তো আমরা কেউ জানি না, কারণ দেবদাই ইন্টারভিউতে বলেছিলেন যে যা সমস্যা ধূমকেতু নিয়ে আছে সেটাকে সমাধান করা ইতিমধ্যেই সম্ভব না, তাই ইতিমধ্যেই ধূমকেতু তো আসছে না। এই কথাটা দেবদা কিন্তু বলেছিলেন, মনে করে দেখো খাদানের 100 ডেজ যখন হলো তখন। তো তারপরে দেবদা চেষ্টা করে 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 এই টাইমটাকে পেয়েছেন, যে 15ই আগস্ট টাইমটাকে সে লক করতে পেরেছে। যে কারণে সে মানে রিলিজের যে ঝঞ্ঝটটা, সেই ঝঞ্ঝটটাকে কাটিয়ে উঠতে পেরেছে, তাই 15ই আগস্ট আসছে। এবার কি হচ্ছে, এই টাইমে অলরেডি একটা ওয়ার 2 রয়েছে। একটা ধূমকেতু বাংলা থেকে যদি যখনই ধূমকেতু দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু আর দেবী চৌধুরানী ওই ফিল্ডটাতে, ওই সময়টাতে আসা উচিত না। কারণ 15ই আগস্ট কিন্তু এমন সময় নয় আমাদের বাঙালিদের, যে টাইমে বাঙালিরা প্রচুর সিনেমা দেখে। হয়তো চললেও একটা সিনেমা খুব ভালো চলতে পারে, কিন্তু আর এর বাইরে প্রচুর সিনেমা চলে এমনটা নয়। কিন্তু দুর্গাপুজো এমন একটা সময়, যে সময় কিন্তু আমরা দেখি যে মাল্টিপল ছবি ভালো চলে। তো এবার তাদের আর কিছু করার ছিল না। এবং তাদের ক্ষেত্রেও আমি যদি বলি, দেবী চৌধুরানীর ক্ষেত্রে সবটা বলবো না, কারণ সবটা বলাটা ঠিক হবে না, তবে এইটুকু বলতে পারি যে তারাও কিন্তু রিলিজ নিয়ে সমস্যাই পড়েছিল। তাদের রিলিজ ডেট দেওয়া হচ্ছিল না, ঠিকঠাক টাইমে করা হচ্ছিল না, যে কারণে তারা দুর্গাপুজোয় মুভ করতে বাধ্য হয়েছে।
তাই এখানে কোনো ভার্সেস নেই যে বুম্বাদা এগিয়ে যাবে বা দেবদা পিছিয়ে যাবে বা দেবদা এগিয়ে যাবে বুম্বাদা পিছিয়ে যাবে বা রক্তবীজ হয়তো এগিয়ে যেতে পারে। কি হবে না হবে কেউ তো আমরা জানি না। অবশ্যই কম্পিটিশন যখন হবে কেউ 19 হবে, কেউ 20 হবে, কেউ 21 হবে, এটা তো খুব স্বাভাবিক বিষয়। এবার বিষয় হচ্ছে চাপে পড়বে কিনা, শো পাওয়া নিয়েও যে কথাটা বলছে, কারণ আমার এই ডিসক্লেমারটা দেওয়া উচিত ছিল, কারণ অনেকেই মনে করেন কেন মানে দেবী চৌধুরানী এই বড় বড় বাঘা বাঘা ছবিগুলোর সাথে লড়তে কেন এলো, একই কনসেপ্টের ছবি, ডাকাত নিয়ে ছবি, বুম্বাদাও রয়েছেন সেখানে, কেন বেকার বেকার এলো? কারণ এত বড় ব্যানার, দেখো দেবী চৌধুরীর ব্যানার কিন্তু কোনো বড় ব্যানার নয়, তারা কিন্তু নতুন প্রযোজক সোকল্ড দেখতে গেলে। তো সেখান থেকে দাঁড়িয়ে শো তো তারা প্রথম দিকে কম পাবে, এটা মানতেই হবে, তারা শো কম পাবে, কারণ রঘু ডাকাত যে ছবিটা তারা ডিস্ট্রিবিউট করছে এসডিএফ। তো ওরা কিন্তু খুব সাংঘাতিক মানে অ্যাগ্রেসিভ ডিস্ট্রিবিউশন করে, তোমরা তুমিও জানো আমিও জানি, ওরা খুব অ্যাগ্রেসিভ ডিস্ট্রিবিউশন করে, মানে যে কোনো জায়গায় ওরা শো পুশ করে দেবে। এবং রঘু ডাকাত কিন্তু একটা বড় ছবি, সেক্ষেত্রে ওরা পুশ করবেই সেই ছবিটাকে। এবং রক্তবীজ 2 কেন বেশি শো পাবে, কারণ ওটাকেও কিন্তু তুমি একদম হেলায় চেদায় ফেলা যায় না, কারণ রক্তবীজ একটা কি বলবো, একটা সাইলেন্ট সুপারহিট ছবি হয়েছিল বা একটা সাডেন সুপারহিট ছবি হয়েছিল, মানে এরকম নয় যে হবে বলে কেউ ভেবেছিল, হঠাৎ করেই হয়েছিল, ওই ধরনের ছবি চলার কথা না, তাও চলেছিল। রক্তবীজ পার্ট 1টার কথা বলছি, এবং বহুরূপী সাকসেস আগের বছর দুর্গাপুজো, হিউজ হিউমাঙ্গাস সাকসেস, 20 কোটি টাকা প্লাস কালেকশন। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় যে ওদেরকেও শো দিতে হবে। এর মাঝখানে শো ভাগাভাগিতে বেশ চাপেই পড়বে আর কি, এটুকু আমার মনে হয় যে প্রথম দিকে তো একটু হলেও চাপে পড়বে দেবী চৌধুরী, তবে দেবী চৌধুরী যে কটা শো পাবে সে কটাতে যদি একটু ভালো করে খেলতে পারে, তাহলে আস্তে 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 আবার নিজের শোটাকে একটু বেশি করে গ্রো করতে পারে। এবং আমি তো চাইবো যে সব ছবি বাংলা ছবি ভালো চলুক, এবং মৈনাকের ভিতরে ওই একটা ব্যাপার রয়েছে, ও সবসময় বলে যে রক্তবীজও ভালো চলুক, রঘু ডাকাতও ভালো চলুক, কালকে বা যেটা দেবী চৌধুরী আসবে সেটাও ভালো চলুক, কারণ বাংলা ছবিটাকে ভালোবাসে, বাংলা ছবি ভালো চলুক এটা চায়, শুধু একমাত্র দেবদার ছবি ভালো চলুক এমনটা চায়, বা জিদ্দার ছবি ভালো চলুক বা শাকিব খানের ছবি ভালো চলুক এমনটা চায়, এমনটা নয়। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি একটু পার্সোনালি দেবদার ভক্ত, তো সেখান থেকে দাঁড়িয়ে আমাকে যদি বলো, আমি চাইবো যে দেবদার ছবিটা বেশি ভালো চলুক, এটা আমি চাইবো 1 নম্বরে দেবদার ছবিটা থাকবে। বাকি আমি, আমার মনে হয় যে দেবী চৌধুরী না নিজের মতন একটা ডিসেন্ট ব্যবসা করে নিতে পারবে, শো কম পেলেও, তবে এই দুটোর তুলনায় শো কম পাবেই, এটা খুব বাস্তব সত্যি কথা, এটা খারাপ লাগলেও শুনতে, শো কম পাবে রঘু ডাকাত এবং রক্তবীজের তুলনায়, কারণ এরা যেহেতু বিগ জায়েন্ট, মানে এসডিএফও বড় ডিস্ট্রিবিউটার এবং উইন্ডোজ সাকসেস দিয়ে দিয়ে বড় ডিস্ট্রিবিউটার, এবং বাবলু দাদানি তারা ইয়ে করছে, ডিস্ট্রিবিউট করছে সম্ভবত রক্তবীজকে, যারা চেঙ্গিজের ডিস্ট্রিবিউট করেছিল। তো বুঝতেই পারছো এটা বড় বড় রিলিজ হতে চলেছে ওটাও, তো এই কারণেই আর কি আমার মনে হয়। একদম দাদা। তো তোমাকে যেটা পরে প্রশ্ন করব যে কমার্শিয়াল মার্কেটে তুমি দেখো কেউ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সফল হতে পারছিল না, মানে কেউ একটা বড় হিট বা বড় ব্লকবাস্টার দিতে পারছিল না, কিন্তু খাদান সিনেমা এলো, খাদান সিনেমা অল টাইম ব্লকবাস্টার হয়ে গেল। এটার কারণ কি, মানে দেবদা কি করে কমার্শিয়াল মার্কেটটাকে এভাবে ওপেন করে দিল? এটা আমি দেবদাকে জিজ্ঞেস করেছিলাম প্রথম, মানে আমি বলেছিলাম যে আচ্ছা কেউ যখন কমার্শিয়াল সাকসেস দিতে পারছে না, তুমি কি করে কমার্শিয়াল সাকসেসটা দিলে? দেখো আমি এটা না রীতিমতো আমি বলেছিলাম যে এটা নিয়ে না একটা পড়াশোনা করার মতন বিষয় আছে, এটা একটা ভিডিওতে বা একটা কোনো জায়গায় বা একটা পডকাস্টে আরামসে বলে দেওয়া যায় না যে এটাই হয়েছে বা এই 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 কারণ আছে, খুব ইজিলি সাম আপ করে দেওয়া যায়, হ্যাঁ এটা এটা হয়েছে এই এই কারণে হয়ে গেছে। এত সোজা ব্যাপারটা নয় আমার মনে হয়, বিশেষ করে খাদানের সাকসেসের ক্ষেত্রে। দেখো কেউ দিতে পারছে না এটা ভুল কথা, আমার মনে হয় যে চেঙ্গিজ বা রাবণ এই ছবিগুলো তো চলেছে, বেসিক তো চলেছে, কিন্তু একেবারে যে এই যে 26 কোটি টাকা, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি কালেকশন চলে আসা, এই এক্সট্রাঅর্ডিনারি কালেকশনটা অনেকগুলো কারণে এসছে। প্রথম হচ্ছে দেবদা এতদিন ধরে কমার্শিয়াল ছবি করেনি, যে কারণে দেবদার প্রতি মানুষের একটা মানে বারবার বারবার খিদে ছিল যে দাদাকে দেখতে চাই কমার্শিয়াল ছবি। তো সেই একটা পেয়েছে এতদিন বাদে, ওই যে বলে না যে সবার মানে সবার কা ফল মিঠা হতা হয়, সবার করো সবার কা ফল মিঠা হতা হয়, দেবদা বলেছিল বাঘাযতীনের সময়। সেই যে ওয়েটিংটা, এই ওয়েটিং পিরিয়ডটা সবসময় দেখবে খুব ইজিলি আমরা কিছু যদি পেয়ে যাই, তাহলে সেটার দেখবে সেটা অতটা মনে হয় না সেটা কিনবো কিনবো আরো বেশি করে খাবো বা এরকম কিছু, খুব ওয়েট করে যদি কিছু পাই তখন সেটা কিন্তু একটা আলাদা মানে ওফ কি মারাত্মক কিছু একটা এক্সক্লুসিভ খেলাম, এরকম একটা বিষয় কিন্তু খাদানের ক্ষেত্রে হয়েছে। এক, দ্বিতীয় হচ্ছে দেবদার প্রমোশন, ভাই এই মানুষটা কোথায় না কি করেছে, ঠিক আছে, বেঙ্গল ট্যুর থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন ট্যুর থেকে শুরু করে সিনেমাটা চলার পরে, মানে সিনেমাটা চলছে সেখানেই উনি থেমে যাননি, তিনি ভ্যাকেশনে চলে যাননি, তিনি আবারও মানে সিঙ্গেল স্ক্রিনে গিয়ে 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 মানুষকে বলেছেন যে আপনারা সিঙ্গেল স্ক্রিনে আসুন, আরো সিঙ্গেল স্ক্রিন খুলুক, সিঙ্গেল স্ক্রিন হল মালিকদের বলেছে আপনার হলের এই জায়গাগুলো কেন খারাপ, এই জায়গাগুলো এই বাথরুমটা কেন ঠিকঠাক নেই, এই জিনিসগুলো দেবদা করেছে। তো মানে এই মানুষটা পুরো একটা মানে কি বলবো, গোটা একটা ইন্ডাস্ট্রিকে একা কাঁধে টেনে নিয়ে গেছে। এবং ওটা হল আমি নিজের চোখে দেখেছি যে হলগুলোকে কিভাবে কিভাবে বলছে, তাদের হল মালিকদের সাথে কিভাবে কথা বলছে, কি বৃত্তান্ত হচ্ছে, মানে জাস্ট গিয়েই কিন্তু মজায় মজায় যাচ্ছে, দর্শকের সাথে দেখা হচ্ছে এমনটা নয়, হলের সাথে কথা বলছে, আচ্ছা আপনাদের লাস্ট কোন ছবিটা ভালো চলেছে, কেন বাংলা ছবি আপনাদের হলে ভালো চলছে না, কি কি প্রবলেম রয়েছে আপনাদের হলে। এই যে সিঙ্গেল স্ক্রিনে যাওয়া, এটা কিন্তু ভয়ঙ্কর একটা ভাবে ওয়ার্ক করেছে।
স্পেশালি বেঙ্গল ট্যুরটা। এবং যেহেতু এটা খুব মানে সাডেন হয়েছে বা প্রথমবার ছিল এই জিনিসটা, তো মানুষের ক্ষেত্রে না ওটা ওটা কেউ ভাবতে পারেনি যে একটা ছবির জন্য দেব মালদা চলে যেতে পারে, একটা ছবির জন্য দেব ইয়েতে চলে যেতে পারে, শিলিগুড়ি চলে, এবং লাখ লোক প্রায়, ঠিক আছে, আমার চোখের সামনে আমি দেখছি মানে এরকম জায়গায় স্টেজ, তারপরেও নিচে এরকম লোক যদি দেখা যায়, মানে 2 কিলোমিটার আশেপাশে লোক দেখা যাচ্ছে না, একটা বাস প্রায় উল্টে যাওয়ার জোগাড়, এত লোক বাসের উপরে ঝাঁপিয়ে পড়েছে, অথচ বাসে দেবদা নেই। মানে আমরা ছিলাম বাসে, আমরা বুঝতে পারছি এই জিনিসগুলো হয়েছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে দ্বিতীয় কারণ, প্রমোশন। এগুলো আমি মানে ডিটেলসে এভাবে বলতে পারি। আর আরেকটা জিনিস যেটা আমার খুব মনে হয় সেটা হচ্ছে কমার্শিয়াল ছবিতে না বাঙালি আনাটা খুব স্পেশালি দেখতে পাওয়া যাচ্ছিল না, সেইটা খাদানের ভিতরে খুব বেশি করে এসছে। দেখবে এই যে মান্ডি চরিত্রের নাম, মান্ডি এরকম একটা চরিত্রের নাম, বা শ্যাম মাহাতো, এই ধরনের জিনিসপত্রগুলো উঠে আসছিল, ঠিক আছে, এই জিনিসপত্রগুলো উঠে এসছে, বাঙালি গান এসছে, বাঙালি আনা এসছে, এবং বাংলার রুটেড গল্প এসছে। মানে শুধু কমার্শিয়াল ছবি বানালি হবে না, একটা ভালো গল্প ভালো কমার্শিয়াল ছবি তাই নয়, বাঙালি আনাটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আবার নিয়ে এসছে সুজিত ঋণ দত্ত। এবং স্পেশাল মানে ওই যে আসানসোল, পুরুলিয়া, কোল মাফিয়া, অ্যাকচুয়ালিতে আমি তো খাদান রিলিজ হওয়ার আগে জানতামই না যে আমাদের পশ্চিমবাংলায় সব থেকে এশিয়ার সব থেকে বড় কয়লা খনিটা রয়েছে, বা আমরা কোল ইয়েতে সব থেকে বড়। তো এই জিনিসটা খাদান তৈরি করতে পেরেছে, বাঙালিদের ভিতরে সেই আলোড়নটা তৈরি করতে পেরেছে, এবং বাঙালিয়ানা তৈরি করতে পেরেছে। এই সবকিছুর মিশেল হচ্ছে খাদানের সাকসেস। এছাড়াও আরো নানান কারণ থাকতে পারে। আমার মনে হয় যে স্ক্রিপ্ট সিলেকশন খুব ভালো কারণ হতে পারে, তারপরে বিজিএম খুব ভালো কারণ হতে পারে, সিনেমাটা খুব টাইট কম্প্যাক্ট এটা খুব ভালো কারণ হতে পারে, সিনেমাটা খুব ভালো শুট করা হয়েছে এটা খুব ভালো কারণ হতে পারে। এরকম আরো নানান কারণ আছে, মানে একটা শুধু না, গানগুলো খুব ভালো ওয়ার্ক করে গেছে, কিশোরী খুব ভালো ওয়ার্ক করেছে সেটা খুব ভালো কারণ হতো। কিশোরী এমন একটা গান যেটা জাস্ট চাকবাস্টার হয়ে গেছে সবার ভিতরে, মানে এটা তো একটা বাংলা ছবিতে দেখা যায়নি এত বছর ধরে। মানে ধরো যে ছবি এসছে গানগুলো চলেছে ভালো চলেছে, কিন্তু এই যে একটা একটা মানে আলোড়ন সৃষ্টি করে দেওয়া, মানে কিশোরী আর কয়েকদিন বাদে হয়তো মানে বেঙ্গলের সব থেকে মানে আমাদের পশ্চিমবাংলার সব থেকে হিট গান হয়ে যাবে। এখনো বোধহয় চোখের জল এটা রয়েছে, সেটা বোধহয় 200 মিলিয়ন অব্দি রয়েছে, কিশোরী বোধহয় 170-80 মিলিয়ন হয়ে গেছে, আমি লাস্ট দেখিনি, চেক করিনি। তো এরকম একটা পপুলারিটি তৈরি, একটা গান কিন্তু একটা সিনেমাকে অনেক বেশি সেলেবেল বানায়। তো এই সবকিছু তৈরি করতে পেরেছে, এবং স্পেশালি যেটা বলতে হয় সেটা হচ্ছে ওই গ্রামে গঞ্জে মফস্বলে ওই মানুষগুলোকে আবার জাগিয়ে তুলতে পেরেছে যে আপনারা আসুন আবার বাংলা ছবি দেখুন, যারা একেবারে বাংলা ছবি দেখা ছেড়ে দিয়েছিল, যারা মনে করতো যে বাংলা ছবিতে আর কিছু নেই, যারা মনে করতো যে ভাই মোবাইলে পাইরেটেড কপিতে আমরা হিন্দি ছবি দেখে নেবো, বা সিনেমা হলে পুষ্পা 2 দেখে নেবো, তাহলে তো অনেক বেশি মজা পাবো, বাংলা ছবিতে তো সেটা নেই। দেবকে আবার ওরকম ভাবে পেলো, দেব বললো যে আসুন, আমি ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম বলে কি হয়েছে, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। এই যে জায়গাটা করলো, মেটারিজমের ডায়লগ, এটাও সব থেকে বড় কথা, দেবকে দেব রূপে পাওয়া, অনেক কিছু ব্যাপার আছে। মানে খাদান চলা একটা কোনো কারণ হয়েছে বললাম, একটা পড়াশোনার বিষয় আছে যে কেন এতদিন ধরে আমাদের বাংলা কমার্শিয়াল বাজারে কমার্শিয়াল ছবি চলছিল না, এবং হঠাৎ করে খাদান এসে সেটা চললো। এটা খুব ভালো প্রশ্ন করেছে মৈনাক, কিন্তু এটা উত্তরটা হয়তো দেবদার কাছেও এখন অব্দি মানে অ্যাকিউরেসিটা নেই। অনেকগুলো কারণ ছোট 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 করে ধরলে তবে হয়তো একটা খাদান হয়েছে আমার মনে হয়। তো এটাই আর কি। যে তুমি বললে গ্রামে গঞ্জে মফস্বলে, ইভেন তোমার একটা কথা বলি, আমাদের এখানে তুমি হয়তো জানবে হচ্ছে মুর্শিদাবাদ যেটা আমাদের বাড়ি, এখানেও কিন্তু দেবদার আসার কথা ছিল, কিন্তু পুলিশ প্রোটেকশন দিতে পারবে না বলে দেবদাকে মানে টিম অ্যালাউ করেনি। মানে যে পরিমাণ ভিড় হবে, মানে ওটা পুলিশের পক্ষে প্রোটেকশন দেওয়াই সম্ভব না, না হলে কিন্তু বলা যেতে পারে দেবদাও আমাদের মুর্শিদাবাদে একটা প্রমোশন হতো। তোমাদের বহরমপুরের উপর দিয়ে আমরা যখন বাস যাচ্ছিল তখন তোমাদের বহরমপুরের উপর দিয়ে আমরা গেছি, আমাদের বারবার মনে হচ্ছিল, আমাদের ভিতরেও তখন কথা হচ্ছিল যে এখানে এরকম আসার কথা ছিল। ইভেন কি বলে রাখি, একবার না প্রায় 4-5 বার দেবদার চেষ্টা করেছিল বহরমপুর মুর্শিদাবাদ চত্বরটাতে যাওয়ার, কিন্তু বিশ্বাস করো মানে পুলিশ প্রোটেকশন দিতে পারেনি। আর এখন অব্দি গোটা বেঙ্গলে যত ইয়ে আছে সব থেকে বেশি ভিড় আমি শিলিগুড়িতে দেখেছি, কিন্তু তার মানে যদি মুর্শিদাবাদে পুলিশ প্রোটেকশন দিতে না পারে, তবে সব থেকে বেশি ফ্যান ফলোয়িং দেবদার হয়তো মুর্শিদাবাদে রয়েছে, বা বাংলা সিনেমার দর্শকও সব থেকে বেশি মুর্শিদাবাদে রয়েছে। কেন এটার কথা বলছি, মুর্শিদাবাদে টানা 1 মাস কোনো টিকিট ছিল না খাদানের, টানা 1 মাস। মানে একটা হল ছিল তোমাদের ওখানে, সিলভার স্ক্রিন এবং মোহন টকিজ বলে একটা হল, এই দুটো হলে আমি রেগুলার ফলো করেছি বলেই বলছি, টানা 1 মাস কোনো টিকিট ছিল না, মানে প্রত্যেকে 3-4 দিন আগে করে টিকিট কাটতে হচ্ছে, তবে গিয়ে টিকিট পাচ্ছে। তো এটা একটা মুর্শিদাবাদ, তোমরা থাকো তোমরা আরো ভালো বলতে পারবে, মুর্শিদাবাদের অদ্ভুত ক্রেজ রয়েছে, বাংলা ছবিরও হ্যাঁ, অদ্ভুত তোমার ক্রেজ রয়েছে। টিকিট ছাড়ার সাথে সাথেই মানে টিকিট বিক্রি হয়ে গেছে, আর এটা দেবদারও মানে একটা খুব টিকিট ভালো ক্রেজ ছাড়ার রয়েছে। 5 মিনিটের মধ্যে টিকিট শেষ।
প্রথম দিনেরটা তো ওরকম হয়েই ছিল, তারপর থেকেও দেখি সেম। আর মানে সবাই মানে এরকম রিল বানাচ্ছে, তোমাদের ওখানকার যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা ছিল তারা রিল বানাচ্ছে, বলছে টিকিট তো নয় যেন সোনার হরিণ। ব্যাপারটা এরকম। এটা কোনো কবে যে আমরা লাস্ট বাংলা ছবিতে শুনতে পেয়েছি, সত্যি আমাদের এপার বাংলাতে হয় না এরকম, যে টিকিট তো নয় যেন সোনার হরিণ। এটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে শুনতে পাই, কারণ ওখানে ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট মেগাস্টার শাকিব খান সে আছেন, সে একটা দারুণ কালেকশন দেন, প্রতি বছর ঈদে আসেন, তার জন্য একটা ব্যবসা হয়। তো আমাদের এখানে না এই জিনিসটা উঠেই গেছিল প্রায়, যে টিকিট পাওয়াই যাচ্ছে না, সবাই রিল বানাচ্ছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বলছে, রিল বানিয়ে বলছে খাদানের টিকিট দাও ভাই, চারটে হলেও টিকিট দাও। তো এইটা একটা হিউজ সাকসেস, মানে এটা এত সহজে আসেনি। এবং সত্যি এমন একটা সিনেমা ইউএসপিটা এমন বানিয়েছিল যে ভাই দেখতে তো যেতেই হবে। শেষ তুমি যত হায়ার সোসাইটিতেই থাকো, তত তুমি হায়ার সোসাইটিতে থাকলেও তোমার মানে মনে হবে যে এটা খাদানটা দেখলাম না, বড় কিছু মিস করে গেলাম। এটা না দেবদা ক্রিয়েট করতে পারে যে ইউএসপি, যে তুমি খাদানটা, তুমি আমার সিনেমাটা দেখতে এসো, এমন কিছু আছে আমার সিনেমাতে যেটা তুমি দেখলে হতাশ হবে না। এই জিনিসটা ক্রিয়েট করতে পেরেছিল গোটা বাংলার ভিতরে, যে না দেখলে বোধহয় সমাজ আমাকে মেনে নেবে না। এইটা একটা বাংলা ছবির ক্ষেত্রে খুব দরকার, জানো তো। মানে আমরাও খুব খুশি হই, কারণ খাদান এমন একটা ছবি যেটা রীতিমতো বলছি পাম্প আপ করেছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটারদের। পাম্প আপ, বাংলা ছবি যদি ভালো চলে বলো না, আমাদেরও তো ভালো লাগে, আমাদেরও তো ভালো হয়। এবং আমরা চাই বাংলা ছবি ভালো চলুক, এই কারণেই চাই। আমি যদি তুমি আমার কথাও বলো, আমি স্বার্থপরের মতনই বলছি, আরে ভাই আমার চ্যানেলটাও পাম্প আপ হয়েছে, প্রায় 27-28 হাজার সাবস্ক্রাইবার এক ঝটকায় বেড়েছে খাদান দিয়ে। আমি চাই যে খাদার মতন ছবি আরো আসুক, যাতে আরো বেশি করে আমরা মানে আমরাও যাতে আরো বেশি করে কাজ করতে পারি, আরো বেশি করে আমরা সেলিব্রেট করতে পারি বাংলা ছবি নিয়ে। তো এটা তো আমরা সবসময় চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে হয় না, জানো তো। মানে তুমি দেখো না, আফটার খাদান এত 6টা মাস গেছে, প্রত্যেকটা বাংলা ছবি কিন্তু মোটামুটি ভালোই চলছে এখন, খারাপ চলছে না। আর খাদান আসার পর থেকে ভালোই চলছে। তো ব্যাপারটা হচ্ছে একটা খাদান কিন্তু হচ্ছে না বাংলায়, কিন্তু খাদান আর বহুরূপী এই দুটো যেটা আগের বছর হয়েছিল, সেইটা আমার মনে হচ্ছে যদি মোটামুটি আমরা 3 মাস অন্তর একটা করে ছবিও পেয়ে যাই না এরকম ভাবে, বিশ্বাস করো আমাদের ইন্ডাস্ট্রি মানে সাউথ বলিউড যে কোনো কাউকে টেক্কা দিতে পারে। মানে অন্তত যদি 3 মাস বাদে বাদে একটা করে খাদান, একটা করে বহুরূপী পাই আমরা। একদম দাদা, একদম। তো দাদা তোমাকে একটা প্রশ্ন করছি, এটা মানে আমারও প্রশ্ন, আমাকে অনেকে পার্সোনালি জিজ্ঞাসা করে। দেবদার তুমি দেখবে প্রচুর ইন্টারভিউতে বলেছে যে খাদানের বাপ হচ্ছে রঘু ডাকাত, কিন্তু রঘু ডাকাতকে অনেকে ভাবছে বায়োপিক মুভি, সেটার মধ্যে কিরকম অ্যাকশন পাবো না পাবো। তো তোমাকে যেটা প্রশ্ন করবো, খাদানের থেকে কি প্রচুর বেশি অ্যাকশন রয়েছে রঘু ডাকাতে? সেটা মানে রঘু ডাকাত নিয়ে যদি কিছু বলো। দেখো রঘু ডাকাতে অ্যাকশন রয়েছে, এইটা তোমাকে বলতে পারি। রঘু ডাকাতের শুটিংই শুরু হয়েছে অ্যাকশন দিয়ে, এইটুকু বলতে পারি। আচ্ছা, একটা বিষয় হচ্ছে এই যে রঘু ডাকাত নিয়ে কেন এই এই বিষয়টা, এই মন্তব্যটা, কারণ রঘু ডাকাত যখন 4 বছর আগের ছবি, তো এটা খাদানের সাকসেস দেখে এসবিএফ এর বানানো, কিন্তু এসবিএফ কিন্তু প্রথম দিন বানাতে চলে আসেনি রঘু ডাকাত। তো খাদান দেখেছে যে আচ্ছা, খাদান 26 কোটি টাকা কামাতে পারছে, তো আমাদের কাছে এমন একটা স্ক্রিপ্ট আছে যেটা হয়তো 30 কোটি টাকা কামাতে পারে। ব্যাপারটা কথাটা এরকম, মানে আমি বলতে পারি যে জাস্ট জাস্ট 30 কোটি টাকা, কে বলতে পারে 50 কোটি টাকা কামিয়ে, কে বলতে পারে আরো বেশি কামিয়ে নিল, বা কে বলতে পারে হয়তো 20 কোটি টাকাতেই থেমে গেল। কোনো ছবির বক্স অফিস তো আগে থেকে যদি আমি বলে দিতে পারতাম, তাহলে তো ভাই মানে বাংলার সব প্রডিউসার আমার কাছে এসে বলতে যে বলে দাও। ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা হচ্ছে এইটা। তো আমার কাছে মনে হয় যে রঘু ডাকাত যেটা আগে ছিল সেটাকে কিন্তু চেঞ্জ করা হয়েছে। রঘু ডাকাত প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে সত্যি ওরকম ভাবে একটু বায়োপিক মতন করে, একটু গোলন্দাজের মতন করে বানানোর প্ল্যানিং ছিল রঘু ডাকাতকে। কিন্তু এখন আফটার খাদান দেখার পরে রঘু ডাকাত বন্ধ হয়ে যায় কেন, রঘু ডাকাতের শুটিং বন্ধ হয় কেন, এটা যদি আমাদের একটুখানি আসি, কারণ এটা থেকেই আসে যে রঘু ডাকাত কমার্শিয়াল ছবি, অ্যাকশন ছবি, এটা নাকি একটা বায়োপিক ছবি বা একটা বাঘাযতীনের মতন ছবি। এবার রঘু ডাকাত তখন যখন বন্ধ হয়েছিল, রঘু ডাকাতের বাজেট তখন প্রায় চলে যাচ্ছিল অলমোস্ট নিয়ার অ্যাবাউট 6 কোটি টাকা। তো 6 কোটি টাকা বাজেট যারা যাচ্ছিল, যারা ইনভেস্টাররা ছিল, তারা বাংলা বাজার দেখে বলেছিল এই বাজারে এত টাকার কালেকশনই ওঠে না। যদি আমরা বিফোর খাদান দেবদার কালেকশন গুলো দেখি, আমরা প্রজাপতিকে বাদ দিলাম, প্রজাপতি একটা মিরাকল হয়ে গেছে, তখন কিন্তু প্রজাপতি আসেনি যখন রঘু ডাকাতের কথা হচ্ছে। তো তখন আমরা দেখছি যে দেবদার ছবির কালেকশন তো হচ্ছে, বাকিদের ছবির কালেকশন তো 1-2 কোটি টাকার কালেকশন, দেবদা 5-6 কোটি টাকার কালেকশন। কিন্তু একটা 6 কোটি টাকা মাউন্টিং এর ছবি 6 কোটি টাকা কালেকশন করলেই তো হয় না। তো 6 কোটি টাকা মাউন্টিং এর একটা ছবি, সেটার কালেকশন যদি 6 কোটি টাকা আসে, খুব খারাপ ব্যাপার। আর সেটার বেশি কালেকশন হচ্ছেই না আমাদের বাংলা ভাষায়। এবার এই কারণেই তখন রঘু ডাকাত স্থগিত রাখা হয়, যে না এত বড় বাজেটের ছবি করা যাবে না, বাংলায় এত বড় বাজেটের ছবি চলছে না। এবার ফাইনালি আজকে যখন খাদান ছবিটা চললো, তখন কি কারণে চললো, কি ইউএসপি ছিল খাদানে, যে খাদান একটা কমার্শিয়াল ছবি, খাদান একটা মাস ছবি। তো রঘু ডাকাতকে আবার সাম আপ করা এই কারণে, বা আবার নিয়ে আসা এই কারণে, যে চলো আবার একটু টাইট করে রঘু ডাকাতকে বানাই, যেখানে মাস কমার্শিয়াল এলিমেন্টস থেকে দেবো। দেখো আমি আজকে এই কথাটা পরিষ্কার বলে দিতে পারি, আজকে যদি বাংলা বাজারে যদি খাদানের বাজেট হয় 6 কোটি টাকা, 8 কোটি টাকা প্রায় ধরা হচ্ছে রঘু ডাকাতের বাজেট।
এবং খাদান 2 এর বাজেট ইনিশিয়াল স্টেজের বাজেটই ধরা হচ্ছে 10 কোটি টাকা। এটা নামি পত্রিকার তরফ থেকেই এসে খবর, সেখান থেকে খবর করেছিলাম, সে কারণে এখানেও বললাম। তো এরকম একটা বাজেট, 8 কোটি টাকা বাজেটের ছবি যদি গ্রাম বাংলাকে টার্গেট না করে, যদি কমার্শিয়ালি না বানানো হয়, যদি অ্যাকশন না বানানো হয়, যদি শুধুমাত্র একটা বায়োপিকের মতন করে একটা একটা জাস্ট মানে গুটি কয়েক সিঙ্গেল স্ক্রিন সরি মাল্টিপ্লেক্সের জন্য বানানো হয়, আমি এটুকু গ্যারেন্টি বলতে পারি প্রডিউসার এত বোকা না। প্রডিউসার জানে যে তারা কি দেখে বানিয়েছে, তারা তো খাদান দেখে বানিয়েছে। আমাকে সিম্পলি মাথায় ভাবতে হবে এটা, যে তারা খাদান দেখে বানিয়েছে, যে খাদানের সাকসেস এসছে কেন, মাস দেবকে আবার ফেরত পেয়েছে। এই ছবিতে যদি মাস দেবকে না ফেরত পায়, যদি অ্যাকশন দেবকে না পায় লোকে, তাহলে তো ছবিটা দেখবে না লোকে। 8 কোটি টাকা তো উঠবে না, তাহলে তো আগেই রঘু ডাকাত বানিয়ে ফেলতো, তাই না? মানে তাহলে আগেই লোকে ভেবে দিত যে হ্যাঁ ঠিক আছে, রঘু ডাকাত আগেই বানিয়ে নেবো, কারণ মাল্টিপ্লেক্স দিয়ে আর টুকটাক সিঙ্গেল স্ক্রিন দিয়ে বেরিয়ে যাবে ছবিটা। এইটা যদি হতো আর কি। কিন্তু সেটা তো হয়নি। সেটা যখন হয়নি, যখন আফটার খাদান রঘু ডাকাত আসছে, এবং দেবদা নিজে মুখে বলছে যে রঘু ডাকাত হচ্ছে খাদানের বাপ। কেন এই কথাটা বলছে? কারণ নিশ্চয়ই অ্যাকশন রয়েছে। আমি তোমাদেরকে বলতে পারি, জাহাজের অ্যাকশন দিয়ে পুরো বিষয়টা শুরু হয়েছিল আর কি। সেখানে একটা জিনিস ভাইরাল হয়েছিল তখন, ভিডিও দেখেছো কিনা জানি না, আর এখন তো মানে আমি রাখতেও চাই না, আর সেটা নেইও সোশ্যাল মিডিয়াতে, নেই, সেটা উড়ে গেছে, আমি চাইও না ওই যে দেবদার আর জঙ্গলের মধ্যে দিয়ে সেই ঘোড়া, ব্যাপারটা। ওটার ভিডিওটা বলছি। আরো অনেকগুলো, মানে দেবদার তো অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছিল। প্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ওটা এখন আর সোশ্যাল মিডিয়াতে নেই। আমি এই ভিডিওটা সম্পর্কে বলতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই, ওখানে যে অ্যাকশনটা দেবদাকে করতে দেখা যাচ্ছে, ওইটা দেখার পরে না লোকের যে পারসেপশনটা ছিল অ্যাবাউট রঘু ডাকাত, যে রঘু ডাকাত একটা বাধা যতীনের মতন ছবি হতে পারে, বা রঘু ডাকাত একটা শুধুমাত্র একটা প্যাট্রিয়টিজম, একটা ইংরেজ বিরোধী বিষয়, ঠিক আছে, এইটুকুই হবে শুধু। এইটা যাদের ধারণা ছিল মাথায়, ওই একটা দৃশ্য দেখে লোকের ধারণা কেটে গেছে যে আরে সাবাস, এরকম অ্যাকশন হচ্ছে রঘু ডাকাতে, এরকম ভয়ঙ্কর অ্যাকশন, আর ওটা দেখতে পেয়ে গেছিল লোক। তো এইটা হচ্ছে ব্যাপার। এর পরবর্তীতে বলে রাখি, রঘু ডাকাতের সাদা ঘোড়া নিয়ে আসা হয়েছে সাউথ থেকে, যেটা যে ঘোড়া বাহুবলীতে ব্যবহার করা হয়েছিল। তাহলে তোমার মনে হয় যে এইগুলো হওয়ার পরে কোন ছবি শুধুমাত্র একটা মানে কেউ এত বিনিয়োগ করবে? প্রডিউসার কি গাধা? প্রডিউসার তো গাধা না। প্রডিউসার তো জানে যে আমার এই বাজেটে উঠবে না। আমি যদি একটা আরবান ছবি বানাই, তাহলে এই বাজেটে উঠবে না, আমাকে গ্রাম বাংলা টার্গেট করতেই হবে। তো বাই দ্য ওয়ে বলে রাখি, অলরেডি যখন ক্র্যাবিতে শুট হলো, মানে থাইল্যান্ডের ক্র্যাবিতে জঙ্গলে গিয়ে দেব ইদিকা একটা গান শুট করলো রঘু ডাকাতে, তখন লোকে আরো বুঝে গেছে যে এই ছবিটা আরো বেশি করে কমার্শিয়াল ছবি হতে চলেছে। এবার এই অনেকেই বলছিল যে থাইল্যান্ডে কিসে মানে গান শুট করতে যাচ্ছে, রঘু ডাকাত থাইল্যান্ডে নাচবে নাকি। বলে রাখি, ওটা একটা জঙ্গলের ভিতরে একটা গান শুট ছিল। আমাদের এখানে জঙ্গল ওই লেভেলের জঙ্গল নিশ্চয়ই পাওয়া যাচ্ছে না, সেই কারণে ক্র্যাবিতে গিয়ে শুট হয়েছে। এবার জয়কালী যে গানটা, যে মজাটা, সেটাও যদি তুমি শোনো, একটুখানি একটুখানি ধুন এসছে তো। এবং রতিজিৎদের সাথে আমার যতটুকু যা পরবর্তীকালে কথা হয়েছে, যে ওই গানটা কিন্তু একটা একটা পুরো আউট অ্যান্ড আউট মাস সং, মানে পুরোপুরি ওই ধুনটাকে যদি পাও ইয়ে করো, ইয়াং জেনারেশনের ওই মজাটা আছে। আর রতিজিৎদাকে কেন নেওয়া হয়েছে? রতিজিৎদাকে নেওয়া হয়েছে, সে কিশোরী ডেলিভার করেছে, সে কমার্শিয়াল পালসটাকে নতুন করে বুঝতে পারছে, আজকে জিৎ গাঙ্গুলি হতে পারছে, তাই জন্য। তো এই সবকিছুকে যদি তুমি ভালো করে ভাবনা চিন্তা করে দেখো, তাহলে রঘু ডাকাত কিন্তু সত্যি বলছি খাদানের থেকেও বেশি অ্যাকশন আছে রঘু ডাকাতের ভিতরে। না থাকলে হবে না, মানে না থাকলে লোকে ওই লেভেলে দেখবে না। তো আছে এটা। এবং মস্তি, যেটা বলে না যে ডান্স, রোম্যান্স, কমেডি, যেটা আমরা একটা কমার্শিয়াল ছবি, আউট আউট মাস ছবি থেকে যেটা ডান্স, রোম্যান্স, কমেডি, ইমোশন, ড্রামা, অ্যাকশন, সবকিছু যেটা আমরা চাই, বা গ্র্যান্ডার, যেটা আমরা সব কমার্শিয়াল ছবির ক্ষেত্রে সব থেকে বেশি করে চাই, সেই সবকিছু কিন্তু রঘু ডাকাতের ভিতরে ভয়ঙ্কর লেভেলে আছে। এবং রঘু ডাকাত এমনই একটা ছবি যেটা কিন্তু আর শুধুমাত্র টেক্সট ফলো করে বা পার্টিকুলারলি একটা বায়োপিকের মতন করে বানানো আর হচ্ছে না। এটা পুরোপুরি দেবদা ক্রিয়েটিভ ডিরেক্টর যখন থেকে হয়েছে, তখন থেকে এই ছবিটাকে কিন্তু ফুললি মশালা রূপে বানানো হচ্ছে। এইটা তোমাদেরকে এক্সক্লুসিভলি বলেছি, আগেও বলেছি। প্রথম যখন বলেছি অনেকে বিশ্বাস করেনি, পরে যখন শুটিং যে দৃশ্যগুলোকে যখন লিক হয়েছে কিছু কিছু দৃশ্য, তখন থেকে অনেকে বলেছে হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছো। এখনো আমি বলছি যে তোমরা এটা বলবে কালকে যখন রঘু ডাকাত হল থেকে দেখে বেরিয়ে, বলবে বলবে বস তুমি যেটা বলেছিলে, কম বলেছিলে রঘু ডাকাত নিয়ে, রঘু ডাকাত অনেক বড় ছবি, এর থেকেও বড় ছবি। মানে আমি এরকম অনেক কিছু দেখেছি যেগুলো থেকেই বলতে পারি রঘু ডাকাত ভয়ঙ্কর। দেবদার এমন এমন কিছু লুক আছে রঘু ডাকাতের ভিতরে, যেটা মানে আমরা এক্সপেক্টই করতে পারছি না, ঠিক আছে, এরকম বিষয়পত্র হয়েছে। তো খুব খুব মারাত্মক। এবং বডি ফিজিক, সব থেকে বড় কথা, শার্টলেস কোনো শট হয়তো দেয়নি দেবটা, ফিজিকটা ভয়ঙ্কর লাগবে দেবতার। রিয়েল ব্লাস্ট করানো হয়েছে রঘু ডাকাতে, ঝাড়খণ্ডে শুটিং হয়েছে, সেই সময় আমি ভিডিও করেছিলাম, রিয়েল ব্লাস্ট করানো হয়েছে রঘু ডাকাতে। তো বুঝতে পারছো যে এত কিছু যখন করানো হয়, এত পয়সা যখন বিনিয়োগ করা হয়, সেটা শুধুমাত্র ছোট কোনো নিশ অডিয়েন্সের জন্য করা হয় না। তো এটা একটা বিরাট ছবি, এটা বিরাট ছবি। এটা পুরো গ্রাম বাংলা কেন্দ্রিক ছবি, শুধু না তাই নয়, গোটা বাংলার ছবি এটা। এটা শুধু মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন এরকম না। এটা 1800 টাকা দিয়ে লোকে দেখেও যতটা মজা পাবে, 80 টাকা দিয়ে লোকে দেখেও ততটাই মজা পাবে।
তো দাদা এবার যদি মেগাস্টার শাকিব খানের ব্যাপারে আসি, তো আজকে মেগাস্টার শাকিব খান একটা নতুন ছবির অ্যানাউন্সমেন্ট এসছে, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। সেটাতে মেগাস্টার শাকিব খান প্রথমবারের জন্য বলা যায় সেটা একটা প্রায় বায়োপিক মুভি আমরা বলতে পারি। তো সেটা নিয়ে তোমার কি মতামত, তুমি কতটা এক্সাইটেড? এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে তার সঙ্গে সঙ্গে কিছু মানে ইয়ে করা, মানে কিছু জল চড়ানো হবে বা কিছু রং চড়ানো হবে, এটা শোনা যাচ্ছে এখন। আমি প্রচন্ড এক্সাইটেড অ্যাকচুয়ালিতে। কারণ আমি না একটা ভুল করেছিলাম, এক মানে এই এই বছরই করেছি। আমি না মেহেদী হাসান হৃদয়ের প্রতি কোনো রকম ভরসা রাখতে পারি। কারণ আমি না নতুন ডিরেক্টর, নতুন ইয়ে, এগুলো না আমি বাংলাদেশ থেকে আসলে, বাংলাদেশে তুমি বলো না, আজ থেকে 5-6 বছর আগের কথা বলছি, বাংলাদেশের ছবির কোয়ালিটি কি ছিল। তো সেই কোয়ালিটিতে দাঁড়িয়ে আমি না নতুন কারোর উপর ভরসা করতে পারি না। মনে হয় যে এই কি শাকিব খানের মতন বড় মেগাস্টারকে জাস্টিস দিতে পারবে, হ্যান্ডেল করতে পারবে, এই জিনিসটা হতো। তো আজকে বরবাদ দেখার পরে এই নাটকের ডিরেক্টর, নাটকের অভিনেতা, এগুলো থেকে না আমার পুরোপুরি আর ওই অনীহা বা এ তো একটা ছোট ডিরেক্টর, এ কি পারবে শাকিব খানকে হ্যান্ডেল করতে, এই জিনিসপত্রগুলো আমার উঠে গেছে। আমার মনে হচ্ছে যে না, পারবে। যদি মেহেদী হাসান হৃদয় করে দেখাতে পারে, তাহলে হয়তো এই ডিরেক্টরটিও পারবেন। আমার বিশ্বাস, ওনার নামটি এখন আমার ঠোঁটস্থ হয়নি বা এখনো মুখস্থ হয়নি। তবে এই ডিরেক্টরটিও পারবেন। কেন? কারণ আমি কিছু সোশ্যাল মিডিয়াতে ছবি দেখছিলাম, ভিডিও দেখছিলাম, সেখানে দেখছিলাম ওনারই নাটকের কিছু দৃশ্য, যেগুলো উনি কম বাজেটে পুরো একদম এনএসজি কমান্ডো ফামান্ডো ওই রকম টাইপের একটা জিনিসপত্র করে ফেলেছেন। তো উনি যদি নাটকে এত কম বাজেটে এত কিছু দেখাতে পারেন, সেক্ষেত্রে আশা রাখা যায় যে ওই ছবিটাতে উনি দারুণ কিছু দেখাবেন। এবং শাকিব খান, যিনি এখন নাকি খুব একটা খারাপ স্ক্রিপ্ট চুজ করেন না, তো সেখান থেকেও তো একটা ভরসা রয়েছে না, যে মেগাস্টার উল্টোপাল্টা স্ক্রিপ্ট চুজ করবে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। উনি বাংলাদেশের সব থেকে বড় মেগাস্টার, এবং উনি আজকে এত বড় একটা স্টলওয়ার্ড অভিনেতা। তো উনি যদি আজকে এই স্ক্রিপ্টটাকে চুজ করেন, এটার ভিতরে জাহাঙ্গীর সম্ভবত ওখানকার একটা মানে কোর ইমোশনটা জুড়ে রয়েছে, ওই জিনিসটাও প্রচন্ড ভাবে উঠবে। এবং গ্যাংস্টার সিনেমা, দেখো গ্যাংস্টার সিনেমা মানে আমাদের ইয়াং জেনারেশনের একটা আলাদা ভালো লাগা তৈরি হয়। তুফানের ক্ষেত্রে হয়েছিল, এবারে আশা করি আরো ভালোভাবে হবে। এবং এই সিনেমাটা ভালোভাবে যদি বানানো যায়, এবং কলকাতার নায়িকা রয়েছেন, সব থেকে বড় কথা আমি একজন ভারতীয়, প্রাউড টু বি অফ ইন্ডিয়ান। তো সে কারণে আমি একজন ভারতীয় হিসেবে আমার ভারতীয় নায়িকারা থাকলে, ভারতীয় জায়গায় ভারতে শুট হলে বা কলকাতায় শুট হলে আমি প্রচন্ড খুশি হয়ে যাই। আমার খুব ভালো লাগে, সেটার প্রতি আরো এক্সাইটমেন্ট বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ বাংলাদেশে যেগুলো শুট হয় বা যে যে কোয়ালিটিটা আসে, যদিও তাণ্ডব সেটাকে কিছুটা হলেও ভেঙেছে, কিন্তু তার আগেও যা যা কোয়ালিটি বাংলাদেশে শুট হয়েছে সেগুলো খুব একটা ভালো না। কিন্তু তুমি যদি আমাদের এপার বাংলায় শুট হওয়া যে যে সিনেমা, যেরকম ধরো আমি তোমাকে কোয়ালিটি ওয়াইজ বলতে পারি, তুফান বা বরবাদ, এই দুটো ছবি জাস্ট ঘেমা কোয়ালিটি। তো সেই কোয়ালিটি ওয়াইজও আমরা একটা এক্সাইটমেন্ট কোথাও কি হয়। তো দেখা যাক যে এখানে যেহেতু মধুমিতাকে নেওয়া হয়েছে, এপার বাংলায় যদি শুট হয় খুব ভালো হয়। যদি নাও হয়, সেক্ষেত্রেও মানে যদি রায়ান রাফির পদ্ধতি ফলো করা হয়, তাণ্ডবে যেটা করা হয়েছিল, যেরকম কোয়ালিটি ভালোই লেগেছিল কিন্তু কোয়ালিটিটা। তো এই হচ্ছে ব্যাপার। এগুলো মিলিয়ে আমার মনে হয় আমি এই ছবিটাকে নিয়ে খুব 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 এক্সাইটেড। শাকিব খানের আপকামিং ছবি যেটাই আসবে সেটা নিয়ে এক্সাইটেড ছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি তো অনেকগুলো ছবি নিয়ে না খুব জল্পনা কল্পনা চলছিল। এই ছবিটা উঠে আসবে আমি কোনোদিন ভাবতে পারিনি। যেহেতু এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে যাওয়া হচ্ছে, সেটাও কিন্তু বেশ একটা আলাদা করে এক্সাইটমেন্ট জাগাচ্ছে। কারণ সত্যি ঘটনা অবলম্বনে হলে কি হয়, এরকম অনেক কিছু আহ, মজার গল্প সেখানে থাকে, বা অনেক কিছু ইন্টারেস্টিং টুইস্ট গল্প ইত্যাদি থাকে, যেগুলো কিন্তু মানে সত্যি করে মানে সিনেমাতে ওই একই রকম ট্রোপস, একই রকম জিনিসপত্র হয়। সত্যি ঘটনা অবলম্বন হলে আমরাও জানতে পারবো যে বাংলাদেশের 90s এর যে গ্যাংস্টার ড্রামা, মানে গ্যাংস্টারের টাইম লাইনটা, সেই টাইমে কি ছিল, কি হয়েছিল, সেগুলো আমরাও জানি। সেগুলোর জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করে। কিন্তু সেটা তো ধরো একটা বানানো কাল্পনিক গল্পের ক্ষেত্রে সেই এক্সাইটমেন্টটা কাজ করে না। তো সেটাও একটা দিক। তো এই সব কারণের জন্য আমি খুব 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 এক্সাইটেড যে শাকিব খান কিভাবে শুট করছেন, কিভাবে করছেন, এবং এরপরে কি আসছে সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। কারণ শাকিব খান আমাদের ভালো ভালো ছবি ডেলিভার করেছে এই কয়েকদিনে, খুব ভালো ভালো ছবি ডেলিভার করেছে। মানে আমি যদি বলি, তুফান, বরবাদ, তারপরে তোমার আরো ভালো ছবির নাম, যদি খুব ভালো ছবির নাম যদি করতে হয়, এই দুটো ছবির নাম আমার এখন খুব স্পেশালি মনে হচ্ছে। তাণ্ডব আমি দেখিনি, তাণ্ডব বলতে পারবো না। তো এই দুটো ছবি না খুব ভালো ছবি, খুব ভালো। আর প্রিয়তমা থেকে শাকিব খানের একটা নতুন রকম একটা মানে কি বলবো, একটা টার্ম শুরু হয়েছে যে শাকিব খান মানেই ইন্ডাস্ট্রি হিট, শাকিব খান মানেই অল টাইম ব্লকবাস্টার। সেরকমই কাণ্ড কারখানা বা সেরকমই কার্যকলাপ উনি করছেন। এটার জন্য একটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে না, এই মানুষটা ফাটিয়ে দিচ্ছে। আর কি স্টারডাম ভাই, সত্যি মানে একটা ফ্যান বেস সাকিবিয়ান বলা হয়, মানে হিউজ, সেটা বাংলাদেশে হিউজ। মানে ওনার যদি খুব খারাপও চলে সিনেমা, এই যে তাণ্ডব ছবিটা খুব মারাত্মক চলে, এটাই তো সবাই বলে, সেই ছবিটাকে সাকিবিয়ানরা সাপোর্ট করেন। তারপরেও সেই সিনেমাটা 30 CR প্লাস কালেকশন করেছে, মানে 30 কোটি টাকা প্লাস। এটা একটা বাংলা ছবির নায়ক হিসেবে এত কিছু করা, ও সত্যি উনি মেগাস্টার আমার মনে হয়। এবং সত্যি উনি গ্লোবালি খুব সাকসেসফুল।
তো একজন বাঙালি হিসেবে ওনার জন্য আমার গর্ববোধ হয় শাকিব খানের জন্য। একদম দাদা। তো আমি একটা দাদা প্রশ্ন করছি, তুমি যদি দেখো মেগাস্টার শাকিব খান রিসেন্টলি তুফান সিনেমা করেছে, সেখানে উনি গ্যাংস্টারের চরিত্র প্লে করেছেন। সম্ভবত তাণ্ডবটা আমি এখনো দেখিনি, কারণ তাণ্ডব যবে ওটিটিতে আসবে দেখবো। তাণ্ডব সিনেমাটা তোমার, ওখানে উনি মনে হয় সম্ভবত গ্যাংস্টারের চরিত্রই প্লে করেছেন। তারপর অনন্য মামুনের শের সিনেমা আসছে, সেখানেও উনি গ্যাংস্টার। আবার এই যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এখানে উনি গ্যাংস্টার। তো তোমার কি মনে হয় না যে গ্যাংস্টার চরিত্রটাকে উনি বারবার করে ফেলছেন, যে না গ্যাংস্টার চরিত্রটা তোমার মতে একটু কমিয়ে অন্য জনরার প্রতি ট্রাই করা উচিত? দেখো, শাকিব খান এমন একজন মেগাস্টার যিনি কিন্তু মানে রিপিট করেন না। মানে আমরা যদি দেখি কমার্শিয়াল ছবিতে না কিছু ট্রোপ হয়, সেগুলোকেই আমাদেরকে ফলো করতে হয়। এবার শাকিব খান যদি আমরা তার কেরিয়ার গ্রাফটা দেখি, আমি প্রিয়তমা থেকে ধরছি, হ্যাঁ আমি প্রিয়তমা থেকে একটু বেশি করে ফলো করছি, তার আগে থেকে আমি অতটা জানি না। তো এবার প্রিয়তমা থেকে যদি আমি দেখি, শাকিব খান প্রিয়তমায় খুব রোমান্টিক একটা ছবি করলেন, রোমান্টিক একটা ইমেজ নিয়ে এলেন। তার পরবর্তী ছবিটা তার কি, মানে প্রিয়তমার পরবর্তী ছবিটা তার রাজকুমার। তো রাজকুমার ছবিটাতে কিন্তু আবার শাকিব খানকে আবার একটুখানি অ্যাকশন করতে দেখা গেল, সেখানেও একটা দেখবে একটা রোমান্টিসিজম, একটা ইমেজ। তো একই ছবি যদি শাকিব খান যখন রিপিট করে থাকেন, বা একই ধরনের ছবি দেখবে, রাজকুমার ছবিটা কিন্তু প্রিয়তমা হয়নি, প্রিয়তমা নতুন বক্স 26 কোটি টাকার ব্যবসা করেছিল, কিন্তু ওইটা হয়। তো ওই জিনিসটা হয়েছিল যেহেতু সিমিলার প্যাটার্নের ছবি হয়ে গেছিল। কিন্তু তুফান যখন এলো, প্রথম গ্যাংস্টার হলো শাকিব খান। তো ওই গ্যাংস্টারটা কিন্তু কাল্পনিক গ্যাংস্টার ছিল, জানো তো। মানে ওই গ্যাংস্টারটা কিন্তু কোনো অরিজিনাল কারুর ইয়ে নিয়ে এমন নয়, ওটা একটা কাল্পনিক গ্যাংস্টার। এবার গ্যাংস্টারেরও অনেকগুলো ধাপ রয়েছে। তুফান যদি দেখো, তুফানের ভিতরে যেটা সব থেকে বেশি মানুষের বলার ছিল যে অ্যাকশনটা দেখতে পাচ্ছি না, কারণ ওটা পুরোপুরি ব্রেন দিয়ে খেলা একটা ছবি, এবং পুরোপুরি একটা হয় না যে একটা রাজনৈতিক গ্যাংস্টার ড্রামা। দেখবে তুমি ওখানে বলে একটা ডায়লগ আমার এখনো খুব ভালো মনে আছে, খুব ভালো লাগে আমার তুফান সিনেমাটা। বারবারই যখন দেখি তখনই আমার ওই জায়গাটা, প্রথম শটে প্রথম জায়গায় গ্লাসটা ঘোরাতে ঘোরাতে, মদের গ্লাসটা ঘোরাতে ঘোরাতে বলে যে ভুল ট্যাকটিক্স, এইভাবে জেতা যায় না বা জিততে পারবে না। তো এইখান থেকেই সিনেমাটাকে পুরোপুরি ডিকোড করে দেওয়া যায় যে এই সিনেমাটা পুরোপুরি রাজনৈতিক একটা গ্যাংস্টার ছবি। এর পরবর্তী ছবিটা কি, তুফানের পরবর্তী দরদ ছবিটা এলো। দরদ ছবিটা খুব মারাত্মক চলেছে এমনটা নয়, কিন্তু দরদ ছবিটা খুব একটা ভালো ছবিও নয়। দরদ যদি খুব ভালো ছবি হতো তাহলে আলাদা কথা ছিল, তাহলে হয়তো আরো ভালো চলতো। আমার আমার বিশ্বাস এটা ওপেনিং কালেকশন বুঝিয়ে দিয়েছিল যে মেগাস্টার শাকিব খানের স্টারডমটা কি জিনিস। তো এইটা হচ্ছে ব্যাপার। তবে অনন্য মামুনের দরদ ছবিটা, সেই ছবিটাতে কিন্তু উনি গ্যাংস্টার নয়, উনি কিন্তু একটা সাইকোপ্যাথের চরিত্র অভিনয় করেন, একটা সাইকো ক্যারেক্টার। ঠিক আছে, এটা একটা হলিউডিশ স্টাইলে একটা ছবি। সেটাকে বেক করতে পারলো না বা বানাতে পারলো না, সেটা আলাদা কথা। তো ছবিটার কনসেপ্টে কিন্তু উনি গ্যাংস্টার না। তো পরপর দেখো উনি কিন্তু গ্যাংস্টার ড্রামা করছেন না। আবার যদি আমি বরবাদের কথা বলি, বরবাদে কিন্তু উনি একটু গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেননি। ওটা কিন্তু গ্যাংস্টার না, উনি একটা বড়লোক ঘরের ছেলে, এইটাতে উনি অভিনয় করেছিলেন। বড়লোক ঘরে বকে যাওয়া ছেলে, এরকম ধরনের অভিনয় করেছে। মানে আরিয়ান মির্জার ক্যারেক্টার, এই বিগত কয়েকদিনের ভিতরে সব থেকে পছন্দের ক্যারেক্টার আমার দুটোই, এক হচ্ছে আরিয়ান মির্জা আর এক হচ্ছে তুফান। আচ্ছা, এবার তুফানের আবার দুটো ক্যারেক্টার ছিল, সেখানে আবার শান্ত ছিল। আচ্ছা, আর স্বাধীন আর ইয়ে তোমার তাণ্ডবের যে দুটো ক্যারেক্টার, মিখাইল, এই দুটোর ভিতরে সম্ভবত মিখাইল বোধহয়, মিখাইলের অ্যাসপেক্টটা হয়তো গ্যাংস্টারের মতন হতে পারে, কিন্তু সেটা আবার একটা অন্যরকম। মানে সেটা কিন্তু তুফানের মতন নয়। তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি শাকিব খান বিগত কয়েক বছরে একটাই গ্যাংস্টার ছবি করেছেন প্রপারলি, সেটা হচ্ছে তুফান। আর পরবর্তীকালে কিন্তু কোনো গ্যাংস্টার ছবি করেননি। এবার পরবর্তী যে ছবিগুলো আছে তার ভিতরে শের। এবার শের ছবিটার কোনো ভবিষ্যৎ আছে কিনা সেটাও তো সব থেকে বড় কথা, না? কারণ আজকে সে ছবিটা হবে কখন? অনন্য মামুন, আমরা সবাই জানি যে সে কিন্তু চাপাবাজির মাস্টার। মানে সে ভুলভাল কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলে এসছে। তো তাকে ট্রাস্ট করাটা খুব ডিফিকাল্ট। মানে তাকে ট্রাস্ট করে, যে বিশ্বাস করে যে আজকে সাকিবিয়ানরা যে বিশ্বাস করে কালকে শের হবেই, এইটা তো শিল্পমন্ত্রী যতক্ষণ না মেগাস্টার জানাচ্ছেন, যতক্ষণ না শাকিব খান জানাচ্ছে। তো শাকিব খান যখন জানিয়ে দেবেন, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আরামসে বুঝতে পারবো যে হ্যাঁ এই ছবিটা হচ্ছে। এবার তুমি দেখো, যখন ইয়ার অ্যানাউন্সমেন্টটা হয়েছিল, শেরের অ্যানাউন্সমেন্ট, জঙ্গলের ব্যাপার ছিল, জঙ্গলের ভিতরে ঘোড়ায় চেপে সেরকম একটা ব্যাপার ছিল। আর তুমি যদি এই ছবিটার ক্ষেত্রে দেখো, মানে এই যেটা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, সেখানে কিন্তু ঢাকাটাকে প্রেজেন্ট করা হয়েছে। জঙ্গল আর ঢাকা দুটো কিন্তু আলাদা। ঢাকা কিন্তু একটা সিটি, আর জঙ্গল কিন্তু একদম একটা অন্যরকম ব্যাকড্রপ। তো গ্যাংস্টারের তো নানা জায়গা আছে, নানান নানান জায়গা রয়েছে, নানান টেমপ্লেট রয়েছে। তো এরকম নয় যে পরপর গ্যাংস্টার ছবি করে ফেলছেন শাকিব খান। যদি ইয়ে করেন, মানে যদি এখন আহ তোমার সেই ছবিটা করেন, সেক্ষেত্রে ওটা একটা জঙ্গল অ্যাডভেঞ্চারের ছবি হবে, জঙ্গলের গ্যাংস্টার ওরকম একটা ব্যাপার হবে। দেখো দেবারা ছবিটা আমরা সবাই দেখেছি, সেটা একটা মানে সমুদ্রকে কেন্দ্র করে একটা গল্প। সেখানেও কিন্তু নেগেটিভ শেড ক্যারেক্টার। হ্যাঁ, তুমি একটা জিনিস বলতে পারো, যেটা খুব মানে আমার মনে হয় যে কোশ্চেনটা এরকম যদি হতো যে শাকিব খান অনেক বেশি নেগেটিভ শেড চরিত্র করছে,
বা অনেক বেশি ব্রুটাল চরিত্রগুলোকে চুজ করছে বা একটু অ্যান্টি হিরো চরিত্র করছে, এটা কিন্তু সত্যি কথা। শাকিব খান কিন্তু বিগত কয়েক দিনে, মানে আমরা যদি দেখি তুফান, আমরা যদি দেখি দরদ, আমরা যদি দেখি তোমার বরবাদ, বা আমরা যদি দেখি তাণ্ডব, সব ছবিতেই কিন্তু শাকিব খান অ্যান্টি হিরো। তো এই অ্যান্টি হিরোটা হয়তো শাকিব খানের বেশি হয়ে যাচ্ছে, সেটা হয়তো পরবর্তীকালে আসলে কি বলতো, অ্যান্টি হিরোটা মানে বেশি হয়ে যাচ্ছে, শাকিব খান ইচ্ছা করেই করছেন। এটার কারণ আছে। কারণটা হচ্ছে দেখো, আমার আমার তোমার সবার দেখতে ভালো লাগে অ্যান্টি হিরো। কালকে যদি শাকিব খান একটা পুলিশের চরিত্রে অভিনয় করে, সেই ছবিটা সেই হাইপটা হবে না। আজকে এটা হচ্ছে ব্যাপার, আজকে আমরাও না খুব বেশি নেগেটিভ শেড হিরোদের গিয়ে দেখতে পছন্দ করি বা চাইছি আমরা। তো এক একটা সময় আসে, জানো তো, এক একটা সময় যেরকম গল্পের চাহিদা থাকে সেরকম করে। তুমি বলো না, আজকে বাংলাদেশে কেন গোটা পৃথিবীতে শাকিব খান যে মানে ওটা উজ্জ্ব করে দিয়েছিল বরবাদে, তাই কিন্তু ট্রেলারের ভিতরে ওটা ছিল যে শাকিব খানের মানে ক্যারেক্টারটা বলা হচ্ছে যে আরিয়ান মির্জা একজন রেপিস্ট, এবং তার যে আর্কটা যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি তো সত্যি কথা, যে সেই ক্যারেক্টারটাই ওরকম। ওটা কেউ করতে রাজি হবে? একজন দেশের মেগাস্টার তিনি রাজি হয়ে গেলেন ওরকম একটা চরিত্র করতে, ওরকম একটা মানে নেগেটিভ শেড ক্যারেক্টার করতে। এটাই তো আমাদেরকে সবসময় মানে চার্ম করে, বা আমাদেরকে বলে যে বাপরে কি সাহস লোকটার, কখনো ব্যাকক্ল্যাশ খাওয়ার ভয় নেই মানুষটা। আর সেটাই ওনাকে কিন্তু সব থেকে বেশি করে সেলিব্রেট করার মতন জায়গা দিল, যে ভাই একটা দেশের মেগাস্টার, বিদেশেও তুমি দেখবে ইতালি ফিতালিতে লোকে কাতারে কাতারে লোকে বেরোচ্ছে, সবাই এই একটাই কথাই বলছে যে আরিয়ান মির্জার ক্যারেক্টারটাই খুব সুন্দর। তো এরকম একটা ক্যারেক্টার যেটা পুরোপুরি আদ্যপত্ন একটা ভিলেন ক্যারেক্টার, এবং তার সাথে কিন্তু সে খারাপ ওই পাপ ভাবকেও ছাড়ে না, পাপ কাউকে ছাড়ে না। এই ডায়লগটা আমার খুব ভালো লেগেছিল। তো আরিয়ান মির্জা যে পাপ করেছে সেটা কিন্তু ফল সে এই জন্মেই পেল। তো এই যে ডিরেক্টরের যে প্রেজেন্টেশনটা, আমার মনে হয় না কোনো স্টার, সুপারস্টার, মেগাস্টার কেউ রাজি হতেন এ ধরনের ছবি করতে। শাকিব খান সেটা করেছেন, তো এটার জন্য একটা সাধুবাদ জানাতে হয়। তবে আমরাও কিন্তু এর জন্য দায়ী, যে কেন শাকিব খান একসাথে একটু গ্যাংস্টার ওরিয়েন্টেড ছবি করছে, একটু এই যে তোমার এটা মনে হচ্ছে যে একটু অ্যান্টি হিরো, আমরা দেখতে চাইছি তাই শাকিব খান করছে, আমার এটা মনে হয়। আমরা যদি যেদিনকে বলবো যে আমরা একটু নর্মাল, একটু একটু বেশি পজিটিভ ক্যারেক্টারে শাকিব খানকে দেখতে চাইছি, সেদিনকে শাকিব খান পজিটিভ ক্যারেক্টার করবে। আমার মনে হয় যে অ্যাকচুয়ালি এখন না আমিও যারা পজিটিভ ক্যারেক্টার করেন অ্যাজ লাইক ইয়ার্স দাম, তাকেও আমি বলি যে তুমি একটু নেগেটিভ ক্যারেক্টার করো না কেন, একটু একটু অ্যান্টি হিরো টাইপের জিনিস। এটা এটা তো আজকে হচ্ছে। আমরা দেখো না, যে যে ছবিগুলো সাকসেসফুল হয়েছে, পুষ্পা ধরে নাও, কেজিএফ ধরে নাও, ঠিক আছে, সব ছবি দেখো তুমি, হুম। সব হচ্ছে অ্যান্টি ভিলেন, ঠিক আছে, এইগুলোই লোকে এখন দেখতে চাইছে। তো এক একটা দর্শকের চাহিদার উপরে ডিপেন্ড করে ছবি তৈরি হয়। তো কারণ ছবি তো তুমি মানে শাকিব খান নিজে বানিয়ে ঘরে তো বসে দেখবেন না, সবার জন্য ছবি। তো এই জন্যই আর কি আমার মনে হয়। তো দাদা, মেগাস্টার শাকিব খান রায়হান রাফির সাথে খুব সম্ভবত একটা হরর ছবি করতে চলেছে, মানে এটা রায়হান রাফি নিজেই বলছেন যে একটা হরর ছবি করতে চলেছেন। তো তোমার কি মনে হয় এই ছবিটা কেমন হতে পারে, মানে রায়হান রাফি প্রথমবারের জন্য একটা হরর ছবি করছে? রাহেন রাফি অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের ডিরেক্টর, কিন্তু তাণ্ডবে যা কাণ্ড কারখানা ঘটিয়েছে তাতে একটু আমার মানে কষ্ট লেগেছে, খারাপ লেগেছে। কারণ তুমি যদি সুড়ঙ্গ দেখো, সুড়ঙ্গে যে সমস্ত ক্যারেক্টার গুলোকে নিয়ে সে সুড়ঙ্গ বানিয়েছে, সেই সমস্ত ক্যারেক্টার গুলোকেই সে তাণ্ডবের ভিতরে নিয়ে এসে একেবারে সেই যাতা করে ফেলেছে। অথচ আবার সুড়ঙ্গ মাসুদ ক্যারেক্টার থেকে উঠে গেছে। তো সব মিলিয়ে ইউনিভার্স ক্রিয়েট করা হয়নি, একটা হজবরলা করে ফেলেছে। তো এই কারণে না রায়ান রফির উপর আমার একটু কষ্ট রয়েছে। কিন্তু এটা তো মানতেই হবে, রায়ান রফি খারাপ পরিচালক কিন্তু নয়। মানে তার যদি সুড়ঙ্গ দেখো বা তার প্রিভিয়াস ছবিগুলো যদি দেখো, আমি সুড়ঙ্গর কথাই ধরি বা তুফানি ধরি, যদি এই দুটো ছবির কথাই দিই, আমি কিন্তু খুব এনজয় করেছি। তো রায়হান রফি একজন ভালো পরিচালক। তো রায়হান রফি প্রথম যদি হরর ট্রাই করে, এটা খুব ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু আমরা সবার আগে রায়হান রফি থেকে 2026 সালে কুরবানি ঈদে আমি অন্তত স্পেশালি তুফান 2 চাই, পরিষ্কার কথা। তুফান 2 আমরা চাই। মানে আমি মেহেদী হাসান হৃদয়ের সাথেও পরবর্তী ছবিটা দেখতে চাই। এখন তো রোজার ঈদে পুরোপুরি সেইটা আর আসার চান্স রইলো না। দেখা যাক যে মেহেদী হাসান হৃদয়ের সাথে কুরবানি ঈদে আসে কিনা শাকিব খানের জুটির কোনো ছবি। এলে তো খুব খুশি হব আমি। যদি নাও আসে, তাহলে আমি সব থেকে বেশি যেটা চাই সেটা হচ্ছে রায়হান রফি শাকিব খান এই জুটিটা আবারও আসুক তুফান 2 এর মারফতে, না তাণ্ডব কোনো ইউনিভার্সের জন্য, তুফান 2। তো আজকে এই শিয়ান যে ছবিটা, শিয়ান ছবিটার ক্ষেত্রে অনেকে বলছে যে আফরান নিশোর সাথে টু হিরো ফিল্ম হতে চলেছে, এটা একটা প্রতিবেদন পড়লাম। তারপরে কিছু লোক বললো সেটা ফেক। কারণ অ্যাকচুয়ালি কি হচ্ছে বাংলাদেশে না, আফরান নিশো শাকিব খান এই জিনিসটাকে মেনে নিতে পারছে না কেউ, পরিষ্কার কথা। এখনো কেউ মেনে নিতে পারছে না। তো রায়ান রফি যদি ইন ফিউচার মনে করেন যে শাকিব খান আর আফরান নিশোকে আবার এক করে একটা ছবি করবেন, সেটা দর্শক মেনে নিতে পারছে না যেহেতু। তো তাণ্ডবের রেজাল্ট, বক্স অফিস রেজাল্টটাও যেহেতু খুব ভালো না, সাকিব বিয়ানরা মানে যারা ফ্যান্স সো কল্ড, তারাও যেহেতু পছন্দ করছেন না বিষয়টা, আমার মনে হয় সেইটাকে ড্রপ করে অন্য কিছু করা উচিত। এটা আমার মনে হয়। তবে হরর ছবি যদি শাকিব খানকে নিয়ে করা হয়, আমি প্রচন্ড খুশি হব। এই যে তুমি বলছো না যে একটা জনারের শাকিব খান যাচ্ছে, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, শাকিব খান কিন্তু প্রথম বাংলায়
হরর ছবি প্রপারলি করে একটা সুপারস্টার হিসেবে। আমাদের কোনো সুপারস্টার মানে দেবদা, জিৎদা, কারোরই কিন্তু হরর ছবি নেই ব্যাকগ্রাউন্ডে, মানে কোনো হরর ছবি তারা কিন্তু করেননি জীবনে। যে শাকিব খান কিন্তু একটা নাকাব বলে ছবি করেছে, আমাদের এপার বাংলার ছবি, মানে আমাদের পশ্চিম বাংলার ছবি, এসবিএফ ব্যানারে। সেই ছবিটা কিন্তু হরর ছবি ছিল, প্রথম শাকিব খানই করেছেন। তো সেই, আমি চাই যে শাকিব খান আবার আবার করুক হরর ছবি, হরর কমেডি জিনিসটা। এখন যেহেতু দেখতেই পাচ্ছ যে আসলে রায়ান রাফিনা খুব খুব সাংঘাতিক একজন ডিরেক্টর। ও দেখে যে ইন্ডিয়ায় বড় বড় যে সিনেমাগুলো, কি কি সিনেমা ওয়ার্ক করছে, দেখো তার ভিতরে ইউনিভার্স ফিল্ম ওয়ার্ক করছে, ওই ইউনিভার্স ক্রিয়েট করে দিয়েছে বাংলাদেশে, প্রথম ওই ক্রিয়েট করেছে। হজবরল করে করেছে, সেটাই আমার পছন্দ না। যদি করতেই হয় ভালোভাবে করো, হজবরল কেন করেছো, এইটা হচ্ছে বক্তব্য। তবে করেছেও। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সব থেকে বেশি করে চলছে এখন, হরর কমেডি চলছে। তো হরর কমেডি যদি এখন সাকসেসফুলি মানে করতে পারে রায়ান রাফি, শাকিব খানকে নিয়ে স্পেশালি, শিয়ান বলে যে ছবিটার নাম শোনা যাচ্ছে, হেভি কিন্তু হবে ব্যাপারটা। কারণ এই ধরনের ছবি, এটা আবার একটা একটা টেস্টের একটা চেঞ্জেস আসবে লোকের ভিতরে, লোকের দারুণ লাগবে। এক নাগারে কমার্শিয়াল ছবি, অ্যাকশন ছবি দেখে যাচ্ছে লোকে, হঠাৎ করে একটা টেস্টের চেঞ্জ আসবে যে একটা হরর ছবি। তো ওটা এমনি লোকের একটা আলাদা একটা নতুনত্ব পাবে ছবিটার ভিতরে, দেখতে পাবে, ভালো লাগবে। আর বাংলাদেশে সেভাবে হরর ছবি খুব সাকসেসফুলি করাও যায়নি। তো জাম্প স্কেয়ার, বাজেট লাগে হরর ছবি করতে, সেটা এখন আমার মনে হয় যে রায়ান রফি যদি সাকসেসফুলি করতে পারে, তাহলে দারুণ একটা ব্যবসা করবে। আমি এক্সাইটেডও থাকবো সেই ছবিটা নিয়ে। কিন্তু আমার মনে হয় যে ভালোই হবে সেই ছবিটা। তবে ওই যে বললাম, যে যে জিনিসগুলো আমি বললাম যে হজবরল না করাই উচিত ইউনিভার্সের নাম। এবং আফরান নিশোকে আমার মনে হয় এখন আপাতত আলাদা আলাদা ছবি করা উচিত আফরান নিশোর সাথে। শাকিব খানের সাথে দেখলেই এখন আমি দেখছি ফ্যান বেসের একটা একটা ইয়ে হচ্ছে। এটা এটা তো আসলে, দেখো এটা একমাত্র আমি দেখি হচ্ছে কারণ এটা ওয়ান্স আপন এ টাইম নিশো একটা শাকিব খানকে নিয়ে খুব মন্তব্য করেন, তারপরে ক্ষমাও চেয়ে নেন, কিন্তু সেটাকে এখনো অব্দি মেনে নেওয়ার জায়গায় তৈরি হয়ে আসেনি। আর কিছু বলারও নেই এটাকে নিয়ে আর। তো এটাকে নিয়ে যখন হচ্ছে না, যখন, দেখো দিনের শেষে আবারও বলছি, জোর করে কিছু হয় না। জোর করে তুমি যা কিছু দেখাতে পারবে না, পাবলিক যদি না চায়। পাবলিক যেটা চাইছে সেটাই দেখো। পাবলিক যদি চায় যে হ্যাঁ আমি আমি একটা তুফানের মতন, তুফান টু দেখো, সব থেকে বেশি এক্সাইটমেন্ট আছে, লোকে পাগলের মতন চাইছে তুফান টু। তাণ্ডব টু থেকে বেশি লোকে তুফান টু চাইছে। তো সেটারই একটা দিক আমার কোথাও গিয়ে মনে হয় যে তুফান টু আসার অনেক বেশি চান্সও আছে, যেহেতু তুফানের বক্স অফিস। এবং তুফান টু আমি আগে চাই, হরর ছবির আগেও আমি তুফান টু চাই, কিন্তু হরর ছবি হলে খুব ভালো হয়। কারণ দেখো শাকিব খানের যে যে ছবিগুলো আমরা নাম শুনতে পাচ্ছিলাম, যেরকম এক্স মিউজার, যেরকম হরর ছবি, এই ছবিগুলো না অন্য রকম। মানে শাকিব খান বিগত কয়েকদিন ধরে যে রকম ছবি করছেন বা যা ছবি করে এলেন, সেগুলো, এই ছবিগুলোর স্ক্রিপ্ট আবার একদম অন্যরকম, গল্প আবার একদম অন্যরকম। তাহলে কি হয়, মোনোটোনাস লাগে না, একরকম লাগে না। সেটা শাকিব খানকে আরো ভেরিয়েশনের ভার্সেটাইল সুপারস্টার বানায়, ভার্সেটাইল মেগাস্টার বানায়। সে অ্যাকচুয়ালি তো খুব দরকারি আমার মনে হয়। তো দাদা, জিদ্দার সাথে রায়হান রাফির একটা ছবি হওয়ার কথা ছিল, লায়ন বলে সিনেমাটার নাম। তো সেই সিনেমাটা কি হবে, তোমার কি মনে হয়? তারপর মাঝে আমি শুনেছিলাম যে শ্যাডো ফিল্মস এর বদলে, মানে যারা তুফান, তাণ্ডবের প্রডিউসার, এসবিএফ, চরকি, আলফা, এই তিনটে প্রোডাকশন হাউস মিলে লায়ন বানাবে। তো লায়ন ছবিটা কি হবে? দেখো লায়ন ছবিটা তো হবে এরকমটাই তো লেটেস্ট রিপোর্ট বলছে, কারণ আমাদের এখানে নামী পত্রিকার তরফ থেকে একটা খবর করা হয়। রায়হান রফি নিজে বলেন যে লায়ন হবে। এবং এই কয়েকদিন আগে তাণ্ডবেরই ইন্টারভিউ শেষে তিনি বলেন। এবং এখন যে খবরটা উঠে আসে, রায়হান রফি তো এখন লস অ্যাঞ্জেলেসে রয়েছেন। তো সেখান থেকে ফেরার পরেই নাকি তিনি ইয়েতে হাত দেবেন, মানে এই ছবিটাতে, লায়ন ছবিটাতে হাত দেবেন। লায়ন ছবিটা শুটিং এ ফ্লোরে যাবে। তো এটা যদি সত্যি হয় তো আরামসে হবে। আমার মনে হয় যে খুবই সত্যি কথা, যে হওয়ার কথা। এবং তুমি যেটা বলছো যে এসবিএফ, আসলে না, বাংলাদেশের কোনো প্রযোজনা সংস্থা প্রপারলি না থাকলে ইন্দো বাংলাদেশ ছবি হওয়া ইম্পসিবল। তো সেক্ষেত্রে থাকা দরকার, মানে শ্যাডো ফিল্মস না, লায়নের যা বাজেট, সেটাকে মানে কন্ট্রোল করতে পারবে না। তো এসবিএফ আলফা চোরকে এইটার সাথে যেহেতু কাজ করে করে এতদিন ধরে রায়হান রাফির অনেকটা একটা সুবন্ধুত্বও তৈরি হয়েছে, রায়হান রাফির উপরে তারা ভরসাও করতে পারে। এবং জিদ্দা যেহেতু রয়েছে, সেক্ষেত্রে হতে পারে লায়ন ছবিটা হবে। এবং লায়ন ছবিটা হবেই কথাটা আমি বলছি না, এটা রায়হান রাফি নিজেই বলছেন। এবং সেটা আমি যেহেতু বেশি এক্সাইটেড হয়ে পড়েছি এই কিছুদিন যাবত, কারণ লায়ন ছবিটা শুনছি নাকি রাফি এসেই লায়ন ছবিতে হাত দেবে। সেক্ষেত্রে যদি তাই হয়, শুটিং যদি শুরু হয়ে যায়, মানে ধরো জুলাই আগস্ট এর মধ্যে যদি শুটিং শুরু হয়েছে, এটা কিন্তু খুব আনন্দদায়ক একটা মুহূর্ত হবে দুই বাংলার জন্য। কারণ আবার অনেক দিন বাদে দুই বাংলার হাতটা এইভাবে বন্ধন হবে। এবং লায়ন ছবিটা আমি তো অ্যাকচুয়ালি দেখতে চাই। অনেকেই বলেন হবে না, অনেকেই বলেন হবে। কিন্তু এখানে কিন্তু আর হবে হবে না এই জায়গাটাতে নেই। এখন জায়গাটাতে রয়েছে, দেখো আমরা কাকে বিশ্বাস করবো, নামি নামি পত্রিকাগুলোকে বিশ্বাস করবো, পত্রিকাগুলো রায়হান রাফিকে বিশ্বাস করবো। তারা যখন বলছেন যে লায়ন হবে, তখন হবে। লায়ন নিশ্চয়ই হবে, আই হোপ সো। এবং এই ছবিটা বড় ছবি আছে, এই ছবিটা কিন্তু একটা সমুদ্র ওরিয়েন্টেড ছবি আছে, এটাও কিন্তু গ্যাংস্টার ছবি।
তো এইটা আমি সত্যি বলছি দেখার জন্য ওয়েট করে আছি, কারণ এটা যদি তুফান ইউনিভার্সের পার্ট করে ফেলেন রায়হান রফি কোনোভাবে, বিরাট কিছু হয়ে যেতে পারে। বিরাট কিছু সাকসেসফুলি করতে হবে, উল্টো পাল্টা আবার করে ওই হজবরল করলে হবে না যে যারা তুফানে অভিনয় করেছেন তারাই আবার লায়নে অভিনয় করছেন অন্যান্য চরিত্রে, এরকম করলে হবে না। যদি সাকসেসফুলি করতে পারে না, বিরাট কিছু হয়ে যাবে, দুই বাংলা একটা অন্যতম বড় ইউনিভার্স তৈরি হয়ে যাবে। দেখা যাক কি হয়। তো দাদা, জিদ্দার রিসেন্ট মানে যে ছবিটা আসতে চলেছে পরে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তো তুমি যদি দেখো 2026 সালে এসে দাঁড়িয়ে কিন্তু এত বড় নাম মানে দর্শকরা ঠিকভাবে আমার মতে মনে হয় কানেক্ট করতে পারবে না। তো তোমার কি মনে হয় যে এই নামটাকে কি শর্ট করা উচিত? কারণ এত বড় নাম, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, না এই নামটা থাকাই উচিত? দেখো, এটা একটা বইয়ের নাম, কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকা, আর সেখান থেকে এই সিনেমাটা করা হচ্ছে। তো এবার ওরা অ্যাকিউরেট নামটাকে রেখেছে। এবার আমি যদি বলি ডাকাত বিপ্লবী, এই নামটা কিন্তু এখন খুব বেশি করে উঠছে দেখবে। ডাকাত বিপ্লবী অনেক শর্ট, ছাট করে বলে দেওয়া যাচ্ছে। তো আরামসে আরামসে সব এত বড় নাম, দেখো এত বড় নামের সাথে আমার মনে হয় আজকের নামটা দিয়ে এরকম অনেক একটা ধর্মার একটা ছবি আসছে হিন্দিতে, কারণ জহরের, কি ছবিটার নাম, বিরাট কিছু নাম, ঠিক আছে সেই। আর এই রিসেন্ট আর তার আগেও একটা নাম এসেছিল, তু ঝুটি ম্যাম আক্কার, এত বড় নাম একটা। তো বড় নাম, এই যে শাকিব খানের যে লেটেস্ট ছবি, যেটা নিয়ে একটু সমালোচনা হচ্ছে, সেই একটা জিনিস নিয়ে সমালোচনা, নাম, সেটা হচ্ছে যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এত বড় নাম। তো নাম বড় হলে যে সবসময় ক্ষতি এমনটা নয়, নামকরণের সার্থকতা থাকাও তো একটা দরকার। সরি, ফাম্বল করলাম। নামকরণের সার্থকতা থাকাও তো একটা দরকার। তো আমার মনে হয় যে নামকরণের সার্থকতাটা খুব দরকারি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই কথাটাকে যদি আমরা ভালো করে সাম আপ করি, তাহলে কেউ সত্যি সত্যি বিপ্লবী বলতো, কেউ বলতো যে উনি ডাকাতি করতেন। তো এটার সাথে কিন্তু নামকরণের সার্থকতা, সিনেমাটা দেখে বেরিয়ে লোকে বলবে বাহ, নামটা তো ঠিকঠাক জাস্টিফাই করছে। কিন্তু যদি আজকে ডাকাত বিপ্লবী হয় বা অন্য কোনো নাম হলো, নামটাই জাস্টিফাই করলো না সিনেমার সাথে, তো তখন কিন্তু লোকে নামটা ঠিকঠাক লাগলো না, এই একটা জায়গা কোথাও গিয়ে মনে হয়। তো আমার এটা নিয়ে কখনোই নেগেটিভিটি, দেখো আমার বাংলা কোনো ছবি নিয়েই না অ্যাকচুয়ালিতে কোনো নেগেটিভিটি নেই। মানে আমার আমার সত্যি কথা বলতে বাংলা ছবিকে আমরা আমরা সবসময় সমর্থন করে এসেছি, আমিও করে এসেছি। তো আমার কখনোই মনে হয়নি যে এত বড় নাম কি হবে, হতেই পারে, ঠিক আছে, থাকতেই পারে বড় নাম। তো আমার মনে হয় যে সেটা যদি খুব সাকসেসফুলি, খুব সুন্দর করে, ভালোভাবে বানানো যায় সিনেমাটাকে, নাম ডাজেন্ট ম্যাটার। নামটা যদি সিনেমার সাথে প্রপারলি জেল করে, প্রপারলি ভোট করে, তাহলে এত বড় নামের জায়গায় আরো বড়, মানে দিল বলে দুলানিয়া যেই যায়, এত বড় নাম, সেই ছবি তো আজও মানে এখন অব্দি মারাঠা মন্দিরে বোধহয় চলে, মানে এখনো মুম্বাইতে চলছে সেই সিনেমাটা। 2025 সালেও কিন্তু রোজ সেই সিনেমাটা চালানো হয় দুপুর 12টার সময়। কেন চলছে? নাম, নামটা নিশ্চয়ই সার্থক সিনেমাটার সাথে। তো আজকে এই সিনেমাটাও আমার মনে হয় যে যদি নামটা সার্থক হয়ে যায়, বড় নাম দিয়েও ব্লকবাস্টার দেওয়া সম্ভব। তো মহারাজ দা, তোমার বেশ অনেকটাই সময় নিলাম, লাস্ট একটা প্রশ্ন করছি, সেটা হলো দেবদা আর শাকিব খান এই দুজনেই তো বলা যেতে পারে, দেবদা টলিউডের সুপারস্টার সব থেকে বড়, আর তোমার শাকিব খান বাংলাদেশের মেগাস্টার। তো প্রচুর দর্শক, ইভেন আমিও চাইছি দেবদা আর শাকিব খান একসাথে আসুক, ইভেন তাদের বন্ধুত্ব কিন্তু প্রচন্ড ভালো। তুমি যদি দেখো তাদের মধ্যেও কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো দেবদা আর শাকিব খান তাদেরকে কি একটা সিনেমায় আনা সম্ভব কখনো? দেখো, অসম্ভব কিছুই না, অসম্ভব মানে এটা অসম্ভব নয়, এটা তো কোনো রকেট সায়েন্স নয় বিষয়টা। বিষয়টা হচ্ছে আমাদের এপার বাংলা থেকে ওপার বাংলা থেকে দুজনকে এক করা। এইটা, দেখো এটা একটা প্রবলেমের কারণ হচ্ছে, দেখো আমাদের এপার বাংলাতেই দুজন নায়ক আছেন, দেবদা এবং জিদ্দা, তাদের দুজনকে একসাথে আনা যাচ্ছে না। তো বাংলাদেশ থেকে আনতে গেলে কি হয়, একটা আইনি জটিলতা হয়। আইনি জটিলতাটা মানে সেটা নিয়ে একটু সমস্যা হয় যে দুই বাংলার এত বড় ছবি, এবার দেবদা আর শাকিব খানকে আনলে বাংলা বাজারে বাজেটটা কিরকম হবে, 50 কোটি টাকা মিনিমাম বাজেট হতে হবে সিনেমাটা, ঠিক আছে, এরকমটা আমার মনে হয়। যে নাহলে মানে ঠিক জাস্টিফাই হবে না, কারণ দেবদাস শাকিব খান দুজনে আসছেন একসাথে, সে বিরাট ব্যাপার মানে সে একটা দারুণ ব্যাপার। তবে আমি একটা কথাই বলতে পারি, দুবাইতে যখন দেবদা গেলেন, তখন তিনি কিন্তু শাকিব খানের কথা বললেন, তিনি কিন্তু নিজে এই কথাটা যখন জিজ্ঞেস করা ছিল আপনাকে শাকিব খানের সাথে কবে দেখতে পাবো, সে কিন্তু কখনোই এড়িয়ে যাননি, সে কিন্তু শাকিব খানকে প্রচন্ড ভালো রেসপেক্ট ভাবে সে বলেছেন যে আমি শাকিব খানের সাথে কাজ করতে চাই। এবং যদি দেখো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে শাকিব খান কিন্তু দেবদার সাথেই বসে একটা গোটা ইন্টারভিউ আছে শাকিব খানের, মানে এখানে যখন এসেছিলেন শাকিব খান, তখন দেবদার সাথে বসে একটা ইন্টারভিউ, যে কারণে দেখবে সাকিবিয়ানরাও দেবদাকে খুব পছন্দ করে, ভালোবাসে। দেবদা খুব সম্মান করেন, এবং তুফান যখন আমাদের এই বাংলায় রিলিজ করেছিল, প্রথম টুইটটা কিন্তু দেবদা করেছিলেন। তো শাকিব খানকে আমাদের এই বাংলা থেকে সবাই সবাই খুব রেসপেক্ট করে, বাট দেবদা একটু স্পেশালি শাকিব খানকে পছন্দ করেন, রেসপেক্ট করেন।
না হওয়ার কিছু নেই। দেখো দেবদা তো প্রডিউসার, শাকিব খানও প্রডিউসার। আজকে এসবিএফ যদি পারে, এটা এসবিএফই পারে, কারণ দেখো এসবিএফ এর হাতেই কিন্তু দেবদা রঘু ডাকাতের মতন ছবি করছে, এসবিএফ এর হাতেই শাকিব খান আজকে একটা তাণ্ডবের মতন ছবি করছে। তো কালকে যদি এরকম একটা টু হিরো ফিল্ম প্রপারলি ডিজাইন করতে পারে, দুজনেরই সমান সমান স্ক্রিন প্রেজেন্স থাকবে, কারণ আজকে দুজনেই তো অন্যতম বড় সুপারস্টার মেগাস্টার। তো তারা তো কেউ কম যায় না, মানে দেবদাও আমাদের এখানে সব থেকে মানে একা কাঁধে ইন্ডাস্ট্রিতে নিয়ে যায়। দেখতেই পাচ্ছ 26 কোটি টাকা কারোরই দেওয়ার ক্ষমতা নেই, 6 কোটি টাকাই দেওয়ার ক্ষমতা নেই, সেখানে উনি একা টেনে নিয়ে যাচ্ছেন। আর ওদিকে শাকিব খান, তিনিও প্রায় 100 কোটি টাকা টার্ন ওভার দিয়ে দিচ্ছেন এক বছরে, বেশি বই কম না। তো তিনিও একা কাঁধে সিনেমা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে বাংলাদেশ তো অচল শাকিব খান ছাড়া। তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে দুজনকেই বোঝাতে হবে যে বেস্ট স্ক্রিপ্ট এটা, এবং দুজনেরই চরিত্রটা অনেকটা পরিমাণে থাকতে হবে। মানে কারোর চরিত্র একটু বেশি ভালো, কারোর চরিত্র একটু বেশি কম খারাপ, এরকম হলে হবে না, দুজনের চরিত্র সমান হতে হবে। দুই পৃথিবীর মতন একটা স্ক্রিপ্ট লাগবে, বুঝলে তো? তো এরকম যদি একটা স্ক্রিপ্ট থাকে, তাহলে আমার মনে হয় যে একসাথে আসা সম্ভব। তবে আইনি জটিলতা একটা বড় বাধা সৃষ্টি করবে, এটা আমার মনে হয়। ইন্দো বাংলাদেশ ছবি করতে গেলেই খুব মুশকিল হয়, কারণ ইন্দো বাংলাদেশ ছবি দেখো বিগত কয়েকদিন ধরে অনেক দিন বন্ধ রয়েছে। লাস্ট ইন্দো বাংলাদেশ ছবি হয়েছিল, তাও প্রপার নয়, তাও খানিকটা হয়েছিল আর কি, সেটা তুফান। কিন্তু তুফানের পরবর্তীতে তাণ্ডবও কিন্তু ইন্দো বাংলাদেশ ছবি নয়। এসডিএফ কিন্তু একদম অফিস করে ফেলেছে বাংলাদেশে, সেখান থেকে বাংলাদেশেরই ছবি বলা চলে। তো এইরকম ভাবে হলে হবে না। ইন্দো বাংলাদেশ ছবি করতে গেলে অনেকগুলো আইনি জটিলতা আছে, বাংলাদেশের সাথে একটা রাজনৈতিক সমস্যা রয়েছে, এই সবকিছুকে সাম আপ করতে হবে, মেটাতে হবে। তবেই গিয়ে কিন্তু দেবদা এবং শাকিব খান একসাথে আসতে পারবে। এবং ভালো একটা স্ক্রিপ্ট, ভালো একটা ডিরেক্টর, এরকম একটা ডিরেক্টরও তো লাগবে, তাকে ভরসা করতে হবে। তার প্রিভিয়াস 3টে ছবি ইন্ডাস্ট্রি হিট হতে হবে সেই ডিরেক্টরের। তবে গিয়ে সেই ডিরেক্টরটাকে ভরসা করা যায় যে দেব আর শাকিব খানকে নিয়ে এসে একটা কিছু বানাতে পারবে। তো এটাও দরকার, জানো তো? মানে এরকম ডিরেক্টরও পাওয়া যাচ্ছে না। মানে এখন এত বড় বাজেটের ছবি, ওই যে বললাম মার্কেট নেই। মানে ওয়ান্স আপন টাইম যখন রঘু ডাকাত হয়েছিল, তখন মানে রঘু ডাকাতের আলোচনা হয়েছিল, তখন সবাই ভেবেছিল মার্কেট নেই, তো কোথা থেকে প্রযোজক প্রযোজনা করবে? তো আজকে বরবাদ একটা 15 কোটি টাকার ছবি, 16 কোটি টাকা, 16.5 কোটি টাকার ছবি, সেটা 85 কোটি টাকার গ্রস কালেকশন করছে। তাও কিন্তু প্রডিউসার পরবর্তী ছবিটা 50 কোটি টাকায় বানাতে পারছে না। পরবর্তী ছবিটা কিন্তু তিনি 12 কোটি টাকা, 10 কোটি টাকাতেই বানানোর চেষ্টা করছেন। তাতে তার পরবর্তী ছবিটা হয়তো সেখান থেকে হয়তো 17-18 কোটি টাকায় যাবে। মানে আমি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কথা বলছি। এবার তাহলে সেখান থেকে 50 কোটি টাকা বাজেট যখন হয়ে যাবে, বাজেট 50 কোটি টাকা, বক্স অফিস নয়, বাজেট 50 কোটি টাকা, এটাও তো একটা দিন হবে যেদিন আমরা হয়তো 150-200 কোটি টাকার বক্স অফিস কালেকশন, আমাদের দুটো ইন্ডাস্ট্রি যখন আরো আরো গ্রো হয়ে যাবে, সেদিন হয়তো সম্ভব। অসম্ভব কিছুই না, এবং সম্ভব হলে হয়তো দেব আর শাকিব খান একসাথে আসাই সম্ভব, বেশি বেশি সম্ভব। কারণ দুজনের সম্পর্কটা খুব ভালো, বন্ধুত্বটা খুব ভালো। শাকিব খান কোনো সময়, আসলে শাকিব খান আমাদের এখানে এসে আমাদের এখানকার স্টারদের কখনোই অপমান করেন না। এখানে এসে সবসময় আমাদের এখানকার স্টারদের নিয়ে ভালো ভালো কথাই বলে এসেছেন। এই রিসেন্টলি দরদের সময় যখন উনি এসকে মুভিজের ইভেন্টে এসেছিলেন, ওনাকে যখন আমাদের এখানকার স্টার সম্পর্কে জিজ্ঞেস করা হয়, উনি বুম্বাদাকে নিয়ে প্রশংসা করেন, উনি দেবদাকে নিয়ে প্রশংসা করেন, জিদ্দাকে নিয়ে প্রশংসা করেন। তো এটা শাকিব খান করে থাকেন, এবং আমাদের এখান থেকেও দেবদা প্রচন্ড সাপোর্ট করে শাকিব খানকে। দেবদা আসলে সবাইকে খুব সাপোর্ট করে, কিন্তু শাকিব খানকে একটু স্পেশালি। এবং দেখবে তুফানের সময় দেবিয়ান্স যারা মানে সোকল দেবদার ফ্যান, তারাও কিন্তু তুফান হলে গিয়ে দেখেছিল, শুধু দেবদা পোস্ট করেছে বলে, দেবদা টুইট করেছে বলে। তো এরা দুজন একসাথে আসতে পারে, চাহিদা আছে, এরা প্রচন্ড পরিমাণে চাহিদা আছে, এবং অনেকেই চায়। আমি দেখলাম তুমিও আজকে সকালবেলা স্টোরি দিয়েছো বা স্ট্যাটাস দিয়েছো, যে দেব আর শাকিব খানকে কবে একসাথে দেখতে পাবো। তো এটা যেহেতু দুই বাংলায় চাহিদা আছে, এতটা পরিমাণে চাহিদা আছে, আস্তে আস্তে আমাদের ইন্ডাস্ট্রি আরেকটু বড় হয়ে যায়, এবং একটা ভালো স্ক্রিপ্ট আর একটা আরো মারাত্মক ডিরেক্টর, যদি কালকে রায়ান রফি আরো মারাত্মক ডিরেক্টরের পজিশনটা হোল্ড করে, তাহলে হতে পারে। বা মেহেদী হাসান হৃদয় যদি পরপর আরো দুটো ব্লকবাস্টার দিয়ে দিতে পারে, তাহলে সেই জায়গাটা যেতে পারে, যে এই দুজনকে একসাথে নিয়ে আসা গেল। তবে আমার মনে হয় যে এই ছবিটাকে বানাতে গেলে শুধু রায়ান রফি, শুধু মেহেদী হাসান হৃদয়, একটা বাংলাদেশ থেকে ডিরেক্টর থাকলেই হবে না। এই ছবিটা যেহেতু ইন্দো বাংলাদেশ ছবি হলো, সেখান থেকে আমাদের এখান থেকে একটা রাজ চক্রবর্তী মতন ডিরেক্টর, বা এখান থেকে একটা ডিরেক্টর থাকলো, ওখান থেকে একটা ডিরেক্টর, দুজনে মিলে এই সিনেমাটাকে বানানো হলো। ঠিক আছে, মানে আমাদের এখান থেকে নায়িকারা থাকলেন, ওখান থেকে নায়িকারা থাকলো, মানে একদম পুরো সবাইকে নিয়ে মানে একটা রীতিমতো একটা যুদ্ধ করার মতন, বুঝলে তো? তবে গিয়ে আমাদের গ্লোবালি এই সিনেমাটা যদি আসে, আমি চোখ বন্ধ করে বলতে পারি গ্লোবালি এই সিনেমাটা 200 কোটি টাকার ব্যবসা করবে। মানে এটা কনফার্ম। কিন্তু তার জন্য যে বলে একটা ভালো স্ক্রিপ্ট দরকার, কাউকে ভাবতেও তো হবে, কেউ তো ভাবেই না। মানে আমাদের দুটো ইন্ডাস্ট্রির কথাই বলছি, দুটো ইন্ডাস্ট্রিতেই কিন্তু কোনো প্রযোজকের কথা বাদ দিলাম, আগে তো রাইটারদের ভাবতে হবে। তো রাইটার ডিরেক্টররা ভাবুক তারপরে তারা স্টারদের কাছে নিয়ে যাবে। যদি সত্যি সে এক্সট্রাঅর্ডিনারি কিছু লিখে ফেলে, মাস্টারপিস কিছু লিখে ফেলে, কেন স্টাররা রাজি হবে না? স্টাররা তো করতেই চায় বড় ছবি। তারা চায় না যে তাদের ছবি অল টাইম ব্লকবাস্টার হোক? অবশ্যই তারা চায়। বা তারা চায় না যে তাদের ছবি ইন্ডাস্ট্রি হোক? অবশ্যই তারা চায়। তো আমার মনে হয় যে
দেবদা এবং শাকিব খান একসাথে আসা সম্ভব। তবে আজকে না হলে আজ থেকে 10 বছর বাদে হয়তো বেশি করে সম্ভব হয়। এটাই আমার বক্তব্য। তো মহারাজ দা, তোমার সাথে আলোচনা করে বেশ ভালো লাগলো। তো আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো। মৈনাক খুব ভালো কাজ করছে। মৈনাক অ্যাকচুয়ালিতে শাকিব খানের ফ্যান। তাছাড়া ও বাংলা ছবি ফ্যান। বাংলা ছবিকে নিয়েও খুব ভালো কাজ করে। খুব ভালো কাজ করছে। প্লিজ মৈনাকের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আরে ভালো কাজ করলে অবশ্যই দেখবেন। আমার এটুকুই বলার যে আপনার যদি ভালো লাগে নিশ্চয়ই দেখবেন। যদি ভালো না লাগে দেখবেন না। কিন্তু ভালো লাগলে বাস একটু সাপোর্ট করবেন। কারণ আমার ভয়েস আর মৈনাকের ভয়েস আলাদা হবে। আর যত আলাদা আলাদা ভয়েস উঠে আসে, যত আলাদা আলাদা বয়সের মানুষ উঠে আসে, তত নানান ধরনের আলোচনা হবে। নানান ধর ওর ওর যে প্রশ্নগুলো সেগুলো কোনোদিন হয়তো আমার মাথায় আসে। তাহলে কি হয় যে এই যে একটা নতুন ভয়েস উঠে এলো, তাই প্লিজ আমার রিকোয়েস্ট এভরিওয়ানকে যে নতুন নতুন মানুষজনের উঠে এলে নতুন নতুন ভাবনা চিন্তা, নতুন নতুন চিন্তা ভাবনা উঠে আসবে, নতুন ধারা উঠে আসবে একটা। তো অবশ্যই সাপোর্ট করুন মৈনাককে। এবং ভালো কাজ করছে বাংলা ছবি নিয়ে। আর বাংলা ছবি দেখুন, বাংলা ছবিকে সাপোর্ট করুন। দেব, জিৎ, শাকিব খান বাদ দিয়েও সব বাংলা ছবি দেখুন, সব বাংলা ছবিকে সাপোর্ট করুন। এবং দুর্দান্ত হোক দুটো ইন্ডাস্ট্রি। এবছর আমাদের টলিউড ইন্ডাস্ট্রি খুব ভালো ব্যবসা করছে। এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জঙ্গলিও খুব ভালো চলেছে, দাগি চলেছে, বরবাদ চলেছে, তাণ্ডব একটা ডিসেন্ট চলেছে। তো এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে দুটো ইন্ডাস্ট্রি খুব ভালো পারফর্ম করছে। আলটিমেটলি একজন বাঙালি হিসেবে আমারও ভালো লাগছে সেটা। এবং বাঙালি হিসেবে প্রাউড ফিল করুন, গর্ববোধ করুন। এবং বাংলা ছবি দেখুন, বাংলা ছবির সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলগুলোর সঙ্গে থাকুন। আমার চ্যানেলটাও একটু দেখবেন, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই মৈনাককে সাপোর্ট করতে থাকুন। থ্যাংক ইউ মৈনাক, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, আমার সাথে এত সুন্দরভাবে একটা আড্ডা সেশন করার জন্য। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ দাদা, আবারও কোনো সময় পডকাস্ট হবে। একদম, একদম, তো ভালো থেকো। একদম, একদম। টাটা। সবাই ভালো থাকুন।